আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি এসিপির অনন্য আয়োজন আমাদের জিএসটি লাস্ট ট্রাই ক্লাসে। আমাদের বন্দিবাসলা থেকে আমরা যে এবছর ঢাবি খ ও বিভাগ পরিবর্তন, এবছর না গত বছর এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা লঞ্চ করেছিলাম ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0। সেই প্রোগ্রামের প্রাইভেট ব্যাচের ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমরা এমসিকিউ ভিত্তিক একটা ম্যারাথন প্রোগ্রাম লঞ্চ করেছিলাম, দ্যাট ওয়াজ কল্ড ফাইনাল ফাইট। ফাইনাল ফাইটে আমরা মোট 20টি লাইভ ক্লাস নিয়েছি ফ্রি অফ কস্ট, সকলের জন্য ক্লাসগুলো উন্মুক্ত ছিল। সেই ক্লাসগুলো থেকে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হয়েছে, যেমনটা আমরা আসলে তাদের ভর্তি পরীক্ষার বিভিন্ন ধরনের মেসেজ, কমেন্টস, তাদের ফোন কল থেকে আমরা জানতে পারলাম যে তারা আসলে ফাইনাল ফাইট সিরিজটাকে খুবই পছন্দ করেছে এবং এই সিরিজে করানো অনেক এমসিকিউ সরাসরি ভর্তি পরীক্ষায় কমন পেয়েছে তারা। তাই সেই ধারাবাহিকতাটা আমরা ধরে রাখতে চেয়েছি। আমরা পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা, তারপরে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার আগে ওই ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করে আমরা লাইভ ক্লাস নিয়েছিলাম ম্যারাথন, প্রত্যেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে। এতে যেটা হয়েছে, সেই ইউনিভার্সিটিতে আসলে কি স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি আসে, কেমন প্যাটার্নের প্রশ্ন হয়, এই পুরো ব্যাপারটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা স্পষ্ট ধারণা জন্ম হয়েছে। এতে তাদের প্রশ্ন বুঝতে সহজ হয়েছে, প্রশ্নের প্যাটার্ন ধরতে সহজ হয়েছে এবং সেই অনুযায়ী কোন টপিকগুলোকে বেশি ফোকাস দিয়ে রিভিশন দেবে লাস্ট টাইমে, সেটা তারা বেশ উপকৃত হয়েছিল। আর সেই ধারাবাহিকতাটা আমরা ছাড়ছি না। আমরা আমাদের গুচ্ছে, যেহেতু আমাদের অনেকগুলো সিট আছে, তাই আমরা ভাবলাম যে গুচ্ছের জন্য আমরা শেষ মুহূর্তে আরেকটা চেষ্টা করি, অ্যান্ড দ্যাট মাস্ট বি ফ্রি অফ কস্ট। সো সেই জায়গা থেকে আমরা নতুন একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলাম, যেটা পেজ থেকে আমরা লাইভ নিচ্ছি, প্রায় 16টা লাইভ ক্লাস, এবং তার আজকে চতুর্থ পঞ্চম ক্লাস। তার মধ্যে একটা বাংলা ক্লাস ইতিমধ্যে হয়েছে তোমাদের। সো ইংলিশের 3টে লেকচার শেষ হয়েছে, আজকে চতুর্থ এবং সর্বশেষ লেকচার গুচ্ছের জন্য। এই ক্লাসগুলোতে আমরা বিগত বছরে গুচ্ছে আসলে কোন প্যাটার্নে প্রশ্ন এসেছে, গুচ্ছের প্রশ্নের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিব, আমরা টেক্সট বইকে কতটা গুরুত্ব দিব কি দিব না, কোন টপিকগুলো থেকে রিপিটেডলি প্রশ্ন হয়, এই আলোচনাগুলো আমাদের ফুটে ওঠে। তো আজকের ক্লাসেও তার ব্যত্যয় ঘটবে না। আমরা বেশ অনেকগুলো প্রশ্ন নিয়েছি আজকে, প্রায় 35টা আমাদের একটা ক্লাসে আমরা সলভ করি। আমরা গত ক্লাসে আমার 15টা কোশ্চেন বাকি ছিল, আমি একটু অসুস্থতার কারণে 35 এবং 15 উভয় মিলে মোট 50টি প্রশ্ন আমরা আজকে ধরে ধরে বিশ্লেষণ করব। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গুচ্ছে ভর্তি আছো, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে একটি পাবলিক ইউনিভার্সিটির সিট অর্জন করতে চাচ্ছ, তাদের জন্য আজকে ক্লাসটা আশা করছি তোমাদের বেশ উপকারে আসবে। আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা আমার সাউন্ডটা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা যাবতীয় বোর্ড বা আমাকে দেখতে পাচ্ছ কিনা, এইটুকু একটু জানালে আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করে দেবো, আমরা আর বিলম্ব করব না। আমাকে জাস্ট এই দুইটা তথ্য জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা, বা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা আর আসলে বিলম্ব করার কোনো প্রয়োজন দেখছি না। ওকে ভাইয়া, ক্লাসগুলো কি ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে না, পেজে পাওয়া যাবে। আমরা দেখি ইউটিউবের মধ্যে আমরা আয়োজন করেছি, আমরা ইউটিউবে দিব ক্লাসগুলো। হ্যাঁ, আমরা ক্লাসগুলো কি ইউটিউবে দেওয়ার ব্যবস্থা করব খুব শীঘ্রই, তোমরা পেয়ে যাবে আশা করি।
আমরা একটু দেখি সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমরা আর বিলম্ব না করি। হ্যাঁ, ওকে, আমাদের সাথে বেশ, হ্যাঁ সব কিছু ক্লিয়ার। হ্যাঁ জি, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা আর বিলম্ব না করছি। হ্যাঁ চলো, আমরা তাহলে আমাদের আজকে ক্লাস শুরু করি। চলো, ওকে, আমরা একে একে ক্লাসের টপিকে আগাই। হ্যাঁ, আমরা জানি গুচ্ছ ভর্তি পরীক্ষায় খুবই কমন একটা টপিক হচ্ছে আমাদের প্যাসেজ থেকে প্রশ্ন আসবে। এটা হতে পারে তোমাদের টেক্সট বই কেন্দ্রিক সিন প্যাসেজ, আবার সেটা হতে পারে টেক্সট বইয়ের কোনো অংশ নয়, বাহিরের যে কোনো একটা রিলেভেন্ট একটা টপিক। এটা এগ্রিকালচার নিয়ে হতে পারে, এটা জিওপলিটিক্স নিয়ে হতে পারে, এটা কালচার নিয়ে হতে পারে, এটা ট্রি প্লান্টেশন নিয়ে হতে পারে, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে হতে পারে, ইকো ট্যুরিজম নিয়ে হতে পারে। এরকম বিভিন্ন টপিকে আমাদের একটা প্যাসেজ থাকবে, খুব বড় না, বিশদ বড় না, ছোট একটা প্যাসেজ থাকবে, এবং সেখান থেকে কখনো 4 থেকে সর্বোচ্চ 6 থেকে 8টি প্রশ্ন পর্যন্ত আসতে দেখা যায়। তাই আমরা প্যাসেজ পড়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব সহকারে পড়ব। আমরা প্যাসেজের অ্যানালাইসিসগুলো বুঝবো এবং সেখান থেকে কি টাইপের প্রশ্ন আসছে আমরা সেগুলোকে একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু প্যাসেজটার দিকে তাকাবো, যে প্যাসেজে আসলে কি উল্লেখ করা হয়েছে বা কোন কোন ব্যাপারগুলোকে আমরা ফোকাস রাখবো যেন আমাদের বুঝতে সহজ হয়। টুডে আমরা একটু প্যাসেজটা পড়ি। হ্যাঁ, আমরা বাংলা অর্থ সহ প্যাসেজটা একটু অ্যানালাইসিস করি। Today, there are nearly 8 billion people living in the world. বর্তমান সময়টাতে যেই সময়ের কথা বলা হচ্ছে, পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ বাস করছে। কত মানুষ? 8 বিলিয়ন, মানে 800 কোটি মানুষ বাস করছে। এভরি ইয়ার দ্য নাম্বার ইজ ইনক্রিজিং। এই সংখ্যাটা, এই যে 8 বিলিয়ন সংখ্যা, 800 কোটি, এটা প্রত্যেক বছর কিছু না কিছু মানুষ জন্মর হার বাড়ছে বা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ 800 কোটি মানুষ এখন বাস করছে, তবে এটা প্রতি বছরই এখানে হয়তো আরও কিছু মানুষ যুক্ত হচ্ছে। হ্যাঁ, ফিডিং দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশনস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফর মোস্ট কান্ট্রিজ ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া। ফিড মানে খাওয়ানো, হ্যাঁ, তাদের খাওয়ানোর ব্যবস্থা করা। দেয়ার ফাস্ট গ্রোয়িং পপুলেশনস, এই যে দ্রুত বৃদ্ধি পাওয়া যে জনসংখ্যা আছে, যারা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এই দ্রুত জনসংখ্যাকে খাওয়ানোর কাজটা করা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কোন কোন দেশে? ফর আফ্রিকা অ্যান্ড এশিয়া। এটা আফ্রিকার দেশগুলো এবং এশিয়ার দেশগুলোতে যেই হারে জনসংখ্যা বাড়ছে, তাদেরকে অ্যাটলিস্ট খাওয়ার ব্যবস্থা করা বা খাদ্যের যোগান দেওয়াটাও অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, এগ্রিকালচারাল এক্সপার্টস, কৃষি গবেষকেরা বা কৃষিবিদেরা, অ্যান্ড প্ল্যানার্স বলতে বুঝিয়েছে এখানে যারা জমি নিয়ে কাজ করে, যে কোন জমিতে কোন ফসল ভালো হবে। এখানে প্ল্যানার বলতে বোঝাচ্ছে যে ল্যান্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে প্ল্যানার বলতে কাদেরকে বোঝাচ্ছে? যারা জমি নিয়ে ভালো বোঝে, ল্যান্ড ম্যানেজমেন্টকে বোঝাচ্ছে, ল্যান্ড ম্যানেজমেন্ট। অর্থাৎ কোন জমিতে কোন রকম ফসল ভালো হবে, কতটুকু জমির মধ্যে কতটুকু ফসল হবে, এই যে প্ল্যান করার ব্যাপারটা যারা করে তাদেরকে বলা হয় ল্যান্ড ম্যানেজার বা প্ল্যানার্স। সায়েন্টিস্ট, এগ্রিকালচারাল এক্সপার্টস অ্যান্ড প্ল্যানার্স হ্যাভ টু ডিসকভার, তাদেরকে আবিষ্কার করতে হবে নিউ ওয়েজ, এটা হিউ হবে না, নিউ ওয়েজ টু প্রডিউস মোর ফুড। তাহলে এই যে বিজ্ঞানীরা আছেন, তারপর হচ্ছে কৃষিবিদেরা আছেন, কৃষিবিজ্ঞরা আছেন, এবং এই যে ভূমি ম্যানেজমেন্টে যারা থাকেন মানুষ, তাদেরকে নতুন কোনো পন্থা অবলম্বন করতে হবে টু প্রডিউস মোর ফুড, আরও বেশি খাবার উৎপাদন করার জন্য। তাহলে এখন অনেক পন্থা তারা চিন্তা করতে পারে যে কোন কোন ওয়েতে আগালে, কোন কোন কাজ করলে আমরা আগের চেয়ে আরও বেশি খাবার উৎপাদন করতে পারবো। এই ব্যাপারটা নিয়ে বিজ্ঞানীদের এখন চিন্তা করতে হচ্ছে। ওয়ান পসিবল ওয়ে, একটা সম্ভাব্য সমাধান, ইজ টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন। একটা সমাধান হতে পারে টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন, মানে কৃষির বা চাষাবাদের আওতায় আরও অনেক জমিকে নিয়ে আসা। বলতেছে যে আমরা যদি আরও অনেক জমিগুলোকে, অনেক পতিত জমি আছে, অনেক খাল আছে, বিল আছে, আমরা সেগুলোকে যদি চাষের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমাদের যে উৎপাদনের যে হার, উৎপাদনের যে মাত্রা, সেটা আরও বৃদ্ধি পেতে পারে। এটা একটা পসিবল ওয়ে। দিস ক্যান বি ডান অনলি ইন প্লেসেস
এই জিনিসটা শুধু সেই জায়গাগুলোতে করা যাবে where there is a lot of land not used for agriculture। সেটা সেই সব জায়গায় করা যাবে যেখানে প্রচুর জমি আছে কিন্তু কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে না। চলো আমরা তার পরের আয়োজনটা দেখি কি বলেছে। ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশের মধ্যে, হাউএভার অ্যারেবল ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য জমি, কাল্টিভেবল ল্যান্ড। ওকে, এটা আমরা কি বলছি? চাষযোগ্য জমি, চাষযোগ্য জমি। আর ইংলিশে আমরা বলবো কাল্টিভেবল ল্যান্ড, কাল্টিভেবল ল্যান্ড। বলেছে ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশের মধ্যে, অ্যারেবল ল্যান্ড ইজ স্কার্স। স্কার্স মানে অত্যন্ত কম। তাহলে চাষযোগ্য জমি অনেক কম, অ্যান্ড হোয়াট এভার ইজ অ্যাভেইলেবল, এবং যেটুকু আছে অ্যাভেইলেবল আছে, ইজ নিডেড ফর আদার পারপাস, এবং সেগুলো অন্যান্য কাজের জন্য সেগুলো কিন্তু ব্যস্ত, সেগুলো কিন্তু ফ্রি না। ফর এক্সাম্পল, যেমন ধরো এক্সপান্ডিং সিটিজ, যেমন শহর বৃদ্ধি করা, সেটিং আপ ইন্ডাস্ট্রিজ, বড় বড় কারখানা স্থাপন করার কাজে ওই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ যেই জমিগুলো আছে সেগুলো কৃষিকাজের জন্য না, বরং সেগুলোকে সিটি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, খাদ্য উৎপাদনের জন্য না। আর সেকেন্ড ওয়ে, এটা গেল প্রথম, যে জমিকে চাষের আন্ডারে আনা। আর সেকেন্ড ওয়ে ইজ টু মেক ইউজ অফ নিউ টাইপস অফ সিডস, নতুন রকমের, নতুন ধরনের, হ্যাঁ নতুন ধরনের, নতুন রকমের যেই বীজ আছে, ফসলের বীজ আছে, সেই বীজের ব্যবহার করা। নতুন রকম বীজ, আরও উন্নত বীজ, যেগুলো থেকে স্বাভাবিকের তুলনায় আরও অধিক পরিমাণ ফলন পাওয়া যেতে পারে। টু প্রডিউস মোর ফুড, অলরেডি আ নাম্বার অফ নিউ স্ট্রেন মানে প্রকারভেদ, অফ পেডি মানে হচ্ছে ধান, অ্যান্ড হুইট মানে গম, বেশ কিছু ধরনের নতুন নতুন ধান এবং গমের প্রকার হ্যাভ বিন ডেভেলপড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি সেগুলো নিয়ে গবেষণা হয়েছে, সেগুলো উন্নত করা হয়েছে, সেগুলো চাষবাসের ব্যবস্থা করা হচ্ছে। এ হচ্ছে দুইটা ওয়ে পেলাম যে খাদ্যের সমস্যা সমাধান করার জন্য। প্রথমটা ছিল অধিক পরিমাণ ল্যান্ডকে কৃষির আন্ডারে নিয়ে আসা, যেটা আসলে পসিবল হচ্ছে না বেশিরভাগ দেশের মধ্যেই। যেসব জমি আছে সেগুলো কৃষির জন্য না, বরং সিটি ম্যানেজমেন্ট, সিটি এক্সপান্ডিং, অথবা হচ্ছে ধরো ইন্ডাস্ট্রিয়াল সাইটস তৈরি করার জন্য তৈরি করা হচ্ছে। অপরদিকে দ্বিতীয় অপশন হতে পারে যে এমন চাষ করা বীজের, আমরা চাষ করা যে বীজগুলো থেকে সাধারণ বীজের তুলনায় অধিক পরিমাণ ফসল দেবে। সো এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে বিভিন্ন দেশে, এবং ধান এবং গমের পরিমাণ যে বেশি হতে পারে এটা অনেক দেশে অলরেডি প্রমাণিত। আমরা কি প্যাসেজটার যেই জিসটা, আমরা কি সেটা বুঝতে পেরেছি? প্যাসেজটাতে আসলে কি বলার চেষ্টা করা হয়েছে? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? স্যার, ওয়েবসাইটে জিএসটি লাস্ট ট্রাইয়ের ক্লাসগুলো অ্যাড হয় না কেন? অর্থাৎ তোমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট বলছো। আমি গতকাল তোমাদের নাজমুল ভাইকে বলে দিয়েছি, সবগুলো ক্লাসের লিঙ্কও দিয়ে দিয়েছি। আশা করছি আজকের মধ্যে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আশা করছি আজকের মধ্যে তোমাদের বাংলা ক্লাস এবং ইংলিশের সবগুলো ক্লাস অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমরা কি প্যাসেজটা বুঝতে পারলাম? আমাকে একটু জানাও, তোমরা তোমাদের অভিমত জানাও, তাহলে আমরা বাকি অংশে আগাচ্ছি। হ্যাঁ, একটু তোমার মতামত না জানালে বেশ কঠিন হয়ে যাবে আমার বুঝতে যে আসলে am I going to the right way? Please let me know your insights. Clear, right? ওকে, চলো আমরা একটু প্রশ্ন আসি। এই প্যাসেজ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে আমরা সেই বিশ্লেষণটা একটু করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, choose a suitable title for the passage from following options. নিচের অপশনগুলো থেকে একটা সুইটেবল টাইটেল আমাকে চুজ করতে হবে। একটা বেশ যথার্থ আমরা টাইটেল দিব প্যাসেজটার। প্রত্যেকটা জিনিসে একটা টাইটেল হয় সুন্দর। সো এই প্যাসেজের টাইটেলটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় তোমাদের কাছে? দেখো, প্রথম প্রশ্ন বা প্রথম অপশন, দ্য প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ। এই প্যাসেজটার মধ্যে মূল উপজীব্য, মূল বিষয়বস্তু কি? সারা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। খেয়াল করো, তুমি যেই টাইটেলটা দিবা, এই টাইটেলের মানে হচ্ছে একজন পাঠক
তোমার পুরো প্যাসেজটা না পড়েও সেই জন্য একটু ধারণা করতে পারে কি নিয়ে বলা হয়েছে। একটা টাইটেল কিন্তু মূল উপজীব্য এরকম যে এটা আসলে তুমি কি নিয়ে বলেছো তার চেয়ে বরং টাইটেল দেখেই বুঝতে হবে যে এখানের মূল বিষয়গুলো কি হতে পারে। তাহলে আমরা যে আলোচনা করলাম সেখানে মূল বিষয় কি এইরকম ছিল যে মূল বিষয় সব কিছু গ্লোবাল পপুলেশনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য প্রবলেম অফ গ্লোবাল পপুলেশন গ্রোথ, এই যে জনসংখ্যা বৃদ্ধির যে সমস্যাকে এখানে আলোচনা করা হয়েছে, নাকি সমাধান দেওয়া হয়েছে কিভাবে খাদ্যের যোগান দেওয়া যায়, তাই না? এখানে যদি আমি বলি শুধু প্রবলেম আলোচনা করা হয়েছে, এইটুকুকে যদি বলি যে এই প্যাসেজের মূল উপজীব্য হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সমস্যা, তাহলে কথাটা কিন্তু সঠিক না, কারণ এই পুরো প্যাসেজ জুড়ে কিন্তু শুধু সমস্যার কথা বলা হয়নি। আচ্ছা, 2 নম্বর, হাউ টু ফিড আ ফাস্ট গ্রোয়িং পপুলেশন, এই দ্রুত বর্ধায়মান জনসংখ্যাকে কিভাবে খাদ্যের ব্যবস্থা করা যায় সেটা। দ্যাট ক্যান বি আ রাইট অ্যান্সার, এটা কিন্তু হতে পারে। আমরা তারপরটা দেখি, দ্য নিউ ভ্যারাইটিস অফ ক্রপস, এই প্যাসেজের মূল উপজীব্য বিষয় নতুন নতুন শস্যের যেই ধরন। প্যাসেজে কিন্তু নতুন নতুন শস্যের ধরন নিয়ে শুধু আলোচনা করা হয় নাই, ল্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, আরও অনেকগুলো ইনসাইট কিন্তু দেওয়া হয়েছিল। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যারেবল ল্যান্ডস, এই পুরো প্যাসেজটার মূল উপজীব্য বিষয় হচ্ছে এটা যে চাষযোগ্য জমি হারিয়ে যাচ্ছে। এই কথাটাই কি এই পুরো প্যাসেজে বলার চেষ্টা করা হয়েছে? খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যখন তুমি একটা টাইটেল দিবে, টাইটেলটা হবে এমন যেই টাইটেলটা পুরো গল্পটা বা পুরো প্যাসেজটা বা প্রোজ যা দেওয়া আছে ওইটুকুর একেবারে সারাংশটা দিতে হবে, যেটা দিলে বোঝা যাবে যে না, এই কথাটাই মূল উপজীব্য বিষয় এই প্যাসেজের। তাহলে এখানে প্রবলেম আলোচনা করা হয় নাই, এখানে ক্রপসের ভ্যারাইটিস নিয়ে আলোচনা করা হয় নাই। হ্যাঁ, এটা একটা সলিউশন হতে পারে। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ ল্যান্ড, না, এটাও কিন্তু আলোচনার বিষয় না। উত্তর কোনটা হবে? যে কিভাবে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে, দ্রুত বর্ধমান জনসংখ্যাকে খাদ্যের ব্যবস্থা কিভাবে করা যায়, তাদের যে পেটের ব্যবস্থা কীভাবে করা যায়, পেট ভরা রাখা যায়, এই ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা হতে পারে শিক্ষার্থীরা? এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার। এখানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো উত্তর হতে পারে আমাদের বি নাম্বার উত্তর, তাই না? আমরা মনে হয় বুঝতে পারছি আমাদের সমস্যা হওয়ার কথা না। তারপর চিন্তা করবা, প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণটা ধরার চেষ্টা করবা। তোমরা অনেকেই বলো যে ভাই অনেক প্রশ্ন সলভ করি কিন্তু পারি না পরীক্ষার হলে। এটার বড় কারণ হচ্ছে আমরা যখন প্রশ্নকে সলভ করি তখন এটা বোঝার চেষ্টা করি না, অনেকে আমরা মুখস্থ করি, এতে হয়তো ওই প্রশ্নটা আসলে আমরা পারবো, কিন্তু ভিন্ন ধাঁচের প্রশ্ন দিলে কিভাবে প্রশ্নের বিশ্লেষণ করতে হয়, টাইটেল বলতে কতটুকুকে চিন্তা করব, এই ভাবনাটা না থাকলে পরীক্ষা কিন্তু খারাপ করতে হয়। জিএসটির জন্য কি প্যাসেজ সবগুলো পড়তে হবে? টেক্সট বইয়ের প্যাসেজগুলো তো তোমাদের এইচএসসিতে পড়ার কথা, যেটুকু পড়েছো সেগুলো আরেকবার রিভিশন দিতে পারো। হ্যাঁ, সবগুলো প্যাসেজ না, ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ বললেই হয়ে যায়। আসো আমরা তার পরের প্রশ্নে যাই। দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাই মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, ইমপ্লাই মানে কোনো কিছুকে বলা, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া। প্যাসেজটাতে আসলে কোন গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে আমরা একটু চেষ্টা করি। There is no scarcity of arable lands in Asia and Africa. খুব ভালোভাবে বোঝো কোন কথাটা বলা হয়েছে প্যাসেজে। প্যাসেজে উল্লেখ করা হয়েছে, ইমপ্লাই শব্দ অর্থ তোমরা বলা হয়েছে বলতে পারো, বা উল্লেখ করা হয়েছে এই অর্থ এটা ব্যবহৃত হতে পারে। উল্লেখ করা, উল্লেখ করা, তাহলে কোন কথাটাকে উল্লেখ করা হয়েছে? প্যাসেজে কি বলা হয়েছে দেয়ার ইজ নো স্কারসিটি অফ অ্যারেবল ল্যান্ড ইন আফ্রিকা অ্যান্ড এশিয়া, এশিয়া এবং আফ্রিকাতে চাষযোগ্য জমির কোনো রকম সংকট নেই, এমনটা কি প্যাসেজের কোথাও উল্লেখ করা হয়েছে? কোনো জায়গায় উল্লেখ করা হয় নাই। মোর ল্যান্ড ইজ অ্যাভেলেবল ফর হুইট কালটিভেশন, অর্থাৎ এই যে হুইট আছে অর্থাৎ আমাদের যে গম চাষ, হ্যাঁ, গম চাষের জন্য যথেষ্ট পরিমাণ জমি অ্যাভেলেবল আছে, এই কথা কি প্যাসেজের কোথাও সরাসরি বলেছে? বলা হয়নি, তাহলে এটা উত্তর হওয়া সম্ভব না। ইট ইজ পসিবল টু ডিসকভার নিউ স্ট্রেনস অফ প্যাডি অ্যান্ড হুইট, ধান এবং গমের নতুন যেই বীজ, নতুন ধরন আবিষ্কার করা সম্ভব, এটা কি প্যাসেজের কোথাও আলোচনা আছে? হ্যাঁ, এই আলোচনা কিন্তু আছে। তারপর দেখি,
এভরি ইয়ার দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং বাই 8 বিলিয়ন। প্রত্যেক বছর পৃথিবীর জনসংখ্যা 8 বিলিয়ন করে বাড়তেছে। তা কি সত্য? তার মানে যদি হয় 2025-এ 8 বিলিয়ন, তাহলে 2026 হবে 16 বিলিয়ন, তার পরের বছর হবে কত 16 3 8 24 বিলিয়ন, তারপরে 32 বিলিয়ন। না, এই কথাটাও কিন্তু সঠিক না। বলেছে এখন বর্তমানে 8 বিলিয়ন, তবে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে বাই 8 বিলিয়ন কথার অর্থ হচ্ছে প্রত্যেক বছর 8 বিলিয়ন বাড়ছে, এইটা কখনোই পসিবল না। 8 বিলিয়ন জনসংখ্যা বর্তমান পৃথিবীতে আছে, এক বছরে 8 বিলিয়ন বাড়া সম্ভব নয়। তাহলে সবগুলোই মোটামুটি ভুল। আমাদের সঠিক কোনটা? সঠিক হচ্ছে আমাদের সি নাম্বার। এটা আমাদের বেস্ট অপশন, তাই না? আমাদের সি নাম্বারটা। ওকে, আমাদের সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের বেস্ট একটা অপশন। ওকে, আসো আমরা তারপরে প্রশ্নগুলো লাগাই। খেয়াল করে কি বলেছে। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড প্ল্যানার্স রেফার্স টু দোজ কানেক্টেড উইথ। আচ্ছা, প্ল্যানার বলতে কাদেরকে বুঝিয়েছে? আমি বলেছিলাম যে প্ল্যানার শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে যেসব ব্যক্তিরা জমির ম্যানেজমেন্টের সাথে জড়িত, অর্থাৎ কোন জমিটা কতটুকু চাষ করা যাবে, কোন জমিতে কতবার চাষ করা যাবে। বছর এরকম ফসল আছে যে 2বার চাষ করা যায়, 3বার চাষ করা যায়, 4বারও চাষ করা যায়। সো এই যে জমি, কোন জমিতে কতটুকু চাষ করলে ভালো হবে, কোন ফসল কোন জমিতে ভালো হয়, কোন ফসল কোন সময় ভালো হয়, জমিতে কতটুকু পানি দিতে হবে, এই যে পুরো ম্যানেজমেন্টের দায়িত্বটা যারা থাকে তাদেরকে বলা হয় ল্যান্ড প্ল্যানার্স, বা প্যাসেজে আসলে প্ল্যানার্স বলা হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি? সিটি প্ল্যানিং না, এই প্যাসেজে কোথাও সিটি প্ল্যানিং নিয়ে আলোচনা করা হয় নাই। ল্যান্ড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, এগ্রিকালচার, অলরেডি এগ্রিকালচারাল এক্সপার্টস একটা অপশন ছিল। সো এটা আর হবে না, উত্তরটা হবে হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা জমির ম্যানেজমেন্টের সাথে জড়িত। তারপরে প্রশ্ন আমরা একটু আগাই। According to the passage, an effective way to face the challenge of food shortage is by, বলেছে an effective way। আচ্ছা, একটু আমরা এখানে খেয়াল করে কি বলেছে। an effective way to face the challenge of food shortage, এই যে খাদ্যের যে সংকট আছে, খাদ্যের যে ঘাটতি আছে, এই ঘাটতির সমস্যার সমাধানের জন্য একটা সমাধান কি হতে পারে? আমরা এমন উত্তরে কিন্তু চিন্তা করব যে উত্তরটা আসলে প্যাসেজের মধ্যে বলা হয়েছে। এমন কোনো উত্তর আসলে চিন্তা করা যাবে না যা আসলে তুমি মনে করছো সঠিক বাট প্যাসেজে নাই। খেয়াল রাখতে হবে, অল দ্য অ্যান্সার্স শুড বি ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজে তোমাকে যেটুকু বলা হয়েছে তার মধ্য থেকে উত্তরগুলো হওয়া চাই। এর বাইরে থেকে নিজের যে অ্যানালিটিক্যাল এবিলিটি সেটা কিন্তু এখানে কাজে লাগবে না। Obviously, you should be analytical answering questions, but in terms of passages, you should be focused on the passage. Okay? আসো একটু চিন্তা করি আমাদের 4 নম্বর কোয়েশ্চেনটা। তাহলে এই খাদ্যের সংকট সমাধানের জন্য একটা খুবই কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস। হেল্পিং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞানীদের সাহায্য করা, টু প্রডিউস নিউ টাইপস অফ সিডস, নতুন নতুন ধরনের বীজ আবিষ্কার করা হতে পারে, এটা প্যাসেজে বলা হয়েছিল। স্টপিং সিটিজ ফ্রম এক্সপান্ডিং, শহর বৃদ্ধি পাওয়া বন্ধ করে দেওয়া, মানে শহর এখন যেখানে আছে শহরের আর কোনো উন্নত হবে না, শহর আর কোনো বৃদ্ধি পাবে না, শহরকে থামাই দেওয়া, এটা কি প্যাসেজে কোথাও বলা হয়েছে? না। রিডিউসিং পপুলেশন গ্রোথ, প্যাসেজে কোথাও বলা হয়েছে খাদ্য সংকট সমাধানের উপায় হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হারকে কমাই দেওয়া। খেয়াল রাখতে হবে প্যাসেজে বলা হয়েছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে ক্রিয়েটিং মোর এগ্রিকালচারাল ফার্মস, প্যাসেজে কি কোথাও বলা হয়েছে আরও অধিক হারে কৃষি খামার গড়ে তোলা? না, প্যাসেজে 2টা সমাধান বলা হয়েছে, যে অধিক পরিমাণ জমিকে কৃষির আন্ডারে নিয়ে আসা, 2 নাম্বার বলা হয়েছিল যে ভালো মানের আরও খাদ্যের বীজ উৎপাদন করা যেগুলো আরও বেশি ফলন দিবে। তাহলে বেস্ট অপশন আমাদের কাছে মনে হচ্ছে এটা এ নাম্বার উত্তরটা হয় সম্ভাব্য সঠিক উত্তর। তারপর আসো 5। দ্য ওয়ার্ড অ্যারেবল মিনস, অ্যারেবল শব্দটার অর্থ জানতে চেয়েছে। অ্যারেবল শব্দটার অর্থ হচ্ছে চাষযোগ্য। অ্যারেবল অর্থ কি? চাষযোগ্য। তাহলে মিনস মানে তো কি সমার্থক শব্দ, তাই না? অ্যারিড মানে হচ্ছে অনুর্বর, বন্ধা জমি। অ্যারিড মানে কি? অনুর্বর। তাহলে অ্যারিড যদি অনুর্বর হয় তা নিশ্চয়ই এটার অর্থ এটা না।
চাষযোগ্য আর অনুর্বর, অনুর্বর মানে যেটা চাষযোগ্য নয়, চাষ অযোগ্য, তাহলে এটা হচ্ছে না। কাল্টিভেবল চাষযোগ্য, অ্যাভেইলেবল একদম খালি পড়ে আছে, ওয়েট ভেজা, তাহলে ভেজা খালি পড়ে আছে এমনটা অর্থ দিবে না, অর্থ হচ্ছে চাষের যোগ্য বা আবাদযোগ্য। আমি লিখলাম চাষযোগ্য, চাষযোগ্য জমি। তাহলে উত্তর এখানে আমরা পেয়ে যাচ্ছি, উত্তরটা সঠিক, বাকিগুলো সঠিক না। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে খেয়াল রাখতে হবে, শব্দের মিনিং কিন্তু বুঝতে হবে। অ্যারেবল, অ্যারেবল যেখানে কালটিভেট করা যায়, যেখানে ফসল ফলানো যায়, সেই জমিকে বলা হয় অ্যারেবল ল্যান্ড। কালটিভেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য ভূমি কোথাও, বুঝা গেল? আর যেই ভূমিতে কোনো কিছু ফসল হয় না, মাটিটা মরে গেছে, অথবা অধিক চাষের কারণে তার উর্বরতা হারিয়েছে, সেই ধরনের জমিকে বলা হয় অ্যারিড অথবা অনুর্বর জমি। তাহলে আমি কি পাচ্ছি? অ্যারেবল চাষযোগ্য, কাল্টিভেবল চাষযোগ্য, আর অ্যারিড শব্দটা এক্সট্রা শিখে রাখো, অর্থ হচ্ছে চাষযোগ্য নয়, বন্ধা জমি। ঠিক আছে? বন্ধা জমি, যেই জমিতে কোনো রকম ফসল ফলানো যায় না। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে, শব্দের অর্থগুলো মনে রাখবা। আসো, আমাদের প্যাসেজের প্রশ্ন শেষ। নাও আমরা এখন একটু গ্রামারের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। চলো, প্রথম প্রশ্ন মানে গ্রামার থেকে। দ্য পুলিশম্যান আস্কড দ্য ভিকটিম অফ আ থেফট। থেফট মানে চুরির ঘটনা। থেফট মানে কি? চুরির ঘটনা, চুরির ঘটনা, চুরির ঘটনা। অপরদিকে প্রশ্ন যদি হয় থিফ, থিফ আসলে আমরা কি ইউজ করব? থিফ মানে হচ্ছে চোর। থিফ মানে কি? চোর। তাহলে চুরির ঘটনা আর হচ্ছে চোর। তাহলে পুলিশ একটা লোককে মানে ভিকটিমকে, ভিকটিম বলতে যার থেকে চুরিটা হয়েছে, যার ধরো পার্স নিয়ে গেছে, যার টাকা নিয়ে গেছে, তাহলে ভিকটিমকে এই চুরির ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলো, হোয়াট ডিড ইউ ড্যাশ। প্রশ্নের অপশনে আছে লুজ, অর্থাৎ হারানো, তাই না? আপনি কি হারিয়েছেন? তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে যদি চিন্তা করি, আগে প্রশ্নটাকে বুঝি এখানে কি হতে পারে। হোয়াট ডিড ইউ ড্যাশ, খেয়াল করো, একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্বটা আমরা ডিড রাখলেও আমাদের যে মূল ভার্বটা থাকে বা প্রিন্সিপাল ভার্ব, সে কিন্তু বেস ফর্মেই থাকে। মূল ভার্বটা কিসে থাকবে? বেস ফর্ম। যেমন ধর আমি বললাম যে হোয়াট, তুমি কি খেয়েছিলে, তাহলে প্রশ্ন কীরকম হবে? হোয়াট ডিড ইউ ইট। এই উত্তরটা আবার আরেকটা অপশন চিন্তা করি যে হোয়াট ডিড ইউ এট। তাহলে আমরা কোন প্রশ্নটাকে নিব বলতো? হোয়াট ডিড ইউ ইট এটাকে নিব নাকি হোয়াট ডিড ইউ অ্যাট? কোন অপশনটা সঠিক হতে পারে? তাহলে আমরা বলেছিলাম যে আমরা ইনডেফিনিটের যখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব, তখন আমার অক্সিলারিটি ডিফাইন করে দেয় সেটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। এটা পাস্টে আছে বলে দিচ্ছে, তাহলে এই যে মূল ভার্বটা আছে তাকে আর পাস্ট করার প্রয়োজন নাই, তাকে প্রেজেন্টে রাখতে হবে বা বেস ফর্মে। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী ইটটা সঠিক আর অ্যাটটা আমাদের ভুল। বুঝে গেল? তাহলে হোয়াট ডিড ইউ অ্যাট হবে না, হোয়াট ডিড ইউ ইট। এখন আমরা এই ভার্বের ফর্মগুলো দেখি যে কে হতে পারে আমাদের সঠিক ফর্ম। আসো, লুজ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লুজ একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে ঢিলা। অর্থ কি? ঢিলা ঢালা আমরা বলি না, ঢিলা, ঢিলা বা হালকা পাতলা জামা। যেমন আমার কি লুজ টি শার্ট বা লুজ শার্ট, তাই এটা হালকা পাতলা জামা। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। লুজ, এই লুজটা এটা ভার্বের বেস ফর্ম, এটা ভার্বের বেস ফর্মে আছে। অর্থ হারানো, অর্থ হারানো, হারানো। এরপর আছে লস। এই লস সে কোনো ভার্ব ফর্মে না, LOSS, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, অর্থ হচ্ছে ক্ষতি। লস অর্থ কি? ক্ষতি। অর্থটা কিন্তু পার্থক্য আছে উচ্চারণটা, একটা হচ্ছে লুজ, একটা হচ্ছে লুজ, ল, আর হচ্ছে লুজ। হ্যাঁ, এটার মধ্যে কোনো টান নাই। আচ্ছা, লস এটা হচ্ছে ক্ষতি। আর লাউজ, লাউজ তো আমার শিওর নামই জানি না, বা লাউজ যদি হতো CE হতো তাহলে হচ্ছে উকুন হতো। তাহলে উত্তর আমার কাছে মনে হয় যে যথার্থ উত্তর কোনটা হবে? উত্তর বেস ফর্মে যেটা আছে, যে ভার্বের বেস ফর্ম। তাহলে এই উত্তরটা আমাদের সঠিক। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কোন উত্তরটা হবে? তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, এই প্রশ্নগুলো কিন্তু বেশ জরুরি, বেশ গুরুত্বপূর্ণ। এই যে ভার্বের যে প্যাটার্ন,
এই যে একই রকম ভার্ব বিভিন্ন প্যাটার্নে আসে, এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি প্রশ্ন, তাই এগুলোকে স্কিপ করার কোনো সুযোগ আসলে নেই। ঠিক আছে, আসো আমরা তার পরের প্রশ্নগুলোতে আগাই। হ্যাঁ, কি বলেছে দেখি আমরা। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। ওকে, আসো এই প্রশ্নটা আমাদের বেশ জরুরি একটা টপিক থেকে প্রশ্ন এসেছে। প্রশ্ন হচ্ছে এই যে মেড, মেডকে আমরা এক ধরনের ভার্ব বলে থাকি। মেড ভার্বের একটা বিশেষ নাম আছে, কেউ কি বলতে পারবা কি? মেড ভার্বের একটা বিশেষ নাম আছে, আমরা এটা কে কে জানি একটু দেখি। মেড ভার্বের একটা বিশেষ নাম আছে, ভার্বটার নাম হচ্ছে কজেটিভ ভার্ব। আমরা মেডকে কি বলে থাকি? কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। ওকে, মেডকে আমরা কি বলি? কজেটিভ ভার্ব। মেডকে আমরা কি বলি? বা মেক, মেক থেকে এসেছে মেড, কজেটিভ ভার্ব। এখন মেক যখন পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা সাবজেক্ট থাকে। একটা সাবজেক্ট থাকে এখানে, আরেকটা থাকে মেইডের পরে থাকে আরেকটা সাবজেক্ট। এখন মেইডের পরে বা মেকের পরে কি আছে তার উপর ডিপেন্ড করে পরবর্তী ভার্বটা নির্ধারিত হয়। খেয়াল করো, মেক যদি হয় আমাদের পজিটিভ ভার্ব, মেকের বিভিন্ন প্যাটার্ন হতে পারে, মেইড বা বিভিন্ন যা কিছু হয়। মেইডের পরে যদি খেয়াল করো আমাদের ডুয়ার থাকুক অথবা রিসিভার থাকুক, ডুয়ার বা রিসিভার যেই থাকুক না কেন, পরবর্তী ভার্বটা নিশ্চয়ই ভার্বে বেস ফর্মে হবে। একটু নোট ডাউন করো এই স্ট্রাকচারটা। কি বললাম আরেকবার একটু নোট ডাউন করো তোমরা, কি বলার চেষ্টা করছি আমরা, কি বুঝতেছো তোমরা, আমি কি বুঝাইতে পারলাম? আমাদের এই যে মেক ভার্বটা পজিটিভ যখন মেক হবে, অন্যান্যগুলো এখন এই মুহূর্তে আলোচনা করছি না, পজিটিভ যখন মেক, তখন মেক যদি থাকে আমার ভার্বগুলোর প্যাটার্ন কীরকম হবে? পজিটিভ যদি মেক হয় তাহলে তারপরে ডুয়ার হোক বা রিসিভার হোক, দ্যাট মিনস এখানে যে দ্বিতীয় সাবজেক্টটা থাকবে সে কাজ করতে পারুক অথবা নাই পারুক, পরবর্তী ভার্বটা নিশ্চিতভাবে ভার্বের বেস ফর্মে বসবে। কি ফর্মে বসবে বলো তো? ভার্বের বেস ফর্মে বসবে। তাহলে বেস ফর্ম কোনটা আছে? ডুইং না, ডুইং তো ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা বেস ফর্ম হতে পারে না। এটা টু ডু, এটা কিন্তু ইনফিনিটিভ, এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। তাহলে এটা কি বেস ফর্ম? না, এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভও কিন্তু কি নয়? একটা বেস ফর্ম নয়। এখানে আছে শুধু ডু, এটা বেস ফর্ম। ডান V3, তাহলে এটা কি? ডান হচ্ছে আমাদের V3 আর ডু হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের বি নাম্বার। আর বাকিগুলো উত্তর কখনোই হতে পারে না। বাকি কোনো উত্তর কিন্তু এখানে সঠিক হওয়ার সম্ভাবনা বিন্দু মাত্র আসলে নেই, যে ভাইয়া এই দুইটার মধ্যে একটা হবে কিনা বা কিছু সম্ভাবনা না। এখানে ডু ছাড়া অন্য কোনো উত্তর সঠিক হওয়ার কোনো রকম চান্স আমাদের আসলে নেই। আসো তার পরের প্রশ্নে আমি যাই। আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট ড্যাশ। ওকে, খুব মজার একটা প্রশ্ন। ইন কেস একটা আমাদের কনজাংশন বলতে পারি ইন কেস। এখন ইন কেস যখন কনজাংশন হিসেবে বসে তখন তার অর্থটা কীরকম দেয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট। ইন কেস একটা সম্ভাবনা প্রকাশ করে। ইন কেস কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ইন কেস এক ধরনের সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা, একটা সম্ভাবনা বোঝাতে পারে। এবং সেই সম্ভাবনাটা যদি ফিউচারে হয়, খেয়াল করো, ভবিষ্যৎ যদি হয়, ভবিষ্যৎ সম্ভাবনা যদি বোঝায়, তাহলে তাহলে এই সম্ভাবনার টেন্সটা হবে, মানে ইন কেসের পরে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটু লিখে রাখো সবাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইন কেস দিয়ে যদি ভবিষ্যতের কোনো একটা সম্ভাবনাকে বোঝায়, ইন কেস দিয়ে যদি ভবিষ্যৎ কোনো সম্ভাবনাকে প্রকাশ করা হয়, তাহলে ওই টেন্সটা ফিউচারে হবে না, হবে বরং প্রেজেন্ট টেন্সে। কারণ ইন কেস অর্থটা প্রেজেন্ট টেন্সে দিয়েই ফিউচারের মিনিং বোঝানো সম্ভব। তাহলে বলেছে যে আই অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, আমি সবসময় একটা আমব্রেলা ক্যারি করি, ইন কেস ইট ড্যাশ, যদি আবার বৃষ্টি হয়। অর্থাৎ আমি একটা আমব্রেলা নিয়ে যাই যদি আবার বৃষ্টি হয়ে যায়। তার মানে সিচুয়েশনটা এরকম যে প্রেজেন্ট টেন্সও চিন্তা করতে পারো, আবার সম্ভাবনাটা ফিউচারও হতে পারে। সো এইখানে ইটকে খেয়াল রাখতে হবে আমাদের মাথায়। ইটকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার পরে কি বসে? আমাদের মূল ভার্বের সাথে এস বাই এস। তাহলে এখানে এস বাই এস নাই, এখানে এস বাই এস আছে। এখানে ইট ইজ রেইনিং না, কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস হয় না, আর ফিউচারও হবে না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে বি নাম্বার, ইন কেস ইট রেইনস। ইন কেস ইট রেইনস, বাকি উত্তরগুলো হবে না। আসো তারপরে
হুইচ ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, আমরা একটা ট্রান্সলেশনের প্রশ্ন পাচ্ছি। যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। এই প্রশ্নটার আসলে উত্তর কি হবে? যারা অলস তারা চিরকাল পিছনে পড়ে থাকে, একটা বাস্তব কথা কিন্তু, হ্যাঁ এটা একটা বাস্তব একদম। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ বা পড়াশোনা করছো মনে রাখবে এটা বাস্তব কথা। বাস্তব কথা মানে ক্লাসের মধ্যেও কিছু জিনিস তোমাকে আসলে লার্নিং নিতে হবে। আচ্ছা, যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। যে কোনো কাজ হোক, সেটা পড়াশোনা, চাকরি বাকরি, চাকরির পড়াশোনা থেকে শুরু করে লাইফের কেরিয়ার মেনটেন করা, সব কিছুর ক্ষেত্রেই একটা বড় কথা হচ্ছে যারা অলস তারা সবসময় পেছনেই পড়ে থাকে। তারপরে সামনে এগিয়ে যেতে হলে কেরিয়ার এস্টাবলিশমেন্ট বলি, চাকরি বাকরি বলি, পড়াশোনার ক্ষেত্রে বলি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলি, সো এগিয়ে যেতে হলে মূল একটা লক্ষ্য হচ্ছে তোমাকে অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিশ্রমী হওয়া। অলস সময় কাটালে আসলে নিজের স্বাস্থ্যের ভালোই লাগে, আরাম লাগে, কিন্তু সে দিন শেষে কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করতে হবে বডিকে যতটা অ্যাক্টিভ রাখা যায়, যত বেশি কাজ করা যায়, যত বেশি পড়াশোনা করা যায়, সেভাবে সময়কে কাজে লাগাবো, অলস সময় কাটাবা না। ঠিক আছে, আসো। বলেছে যারা অলস তারা চিরকাল পেছনে পড়ে থাকে। পেছনে, ওকে, আসি আমরা একটু কোনটা রিলেভেন্ট মনে হচ্ছে। দোজ হু আর লেজি, ঠিকঠাক আছে, এইটুকু কোনো ঝামেলা নাই। দ্য লেজি ওয়ান্স, হ্যাঁ এটুকু বলা যায়। দোজ হু আর লেজি, দোজ হু আর লেজি, দেখো প্রথম প্যাটার্নে চারটাই নেওয়া যায়। প্রথম মানে যারা অলস, এই কথা আমরা তিনভাবে বলতে পারি। দ্য লেজি ওয়ান্স, দোজ হু আর লেজি, দোজ হু আর লেজি, এটা যদিও বেটার অপশন, এটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, গ্রামাটিক্যালি সুন্দর। তারপর দেখি দ্য লেজি ওয়ান্স আর লেট, লেট বলতে বোঝাচ্ছে কি দেরি করে, জীবনে পিছনে পড়ে থাকা আর কোনো কিছুতে দেরি করা, এ তো এক জিনিস নয়। পেছনে পড়ে থাকা মানে হচ্ছে সে আসলে সফলতার দৌড়ে পেছনে পড়ে থাকে। ইট ডাজন্ট মিন যে লেট করতেছে কিছু একটা, এটা হচ্ছে উইলিংলি কোনো কাজ করা, লেট করা মানে উইলিংলি করা। আর পেছনে পড়ে যাওয়ার মানে হচ্ছে সে দৌড়ে বা এই যে তার ট্র্যাক আছে সে ট্র্যাক থেকে পেছনে পড়ে গেছে, ছিটকে পড়ে যাওয়া, সরে যাওয়া। আচ্ছা, তাহলে এই উত্তরটা হবে না। দিতে দেখি, দোজ হু আর লেজি আর অ্যাট দ্য ব্যাক ফর এভার। ব্যাক ফর এভার মানে কি? ব্যাক মানে পেছনে। যারা অলস তারা সবসময় পেছনে থাকে, এই কথার অর্থ তো পিছনে থাকা নয়, এই কথার অর্থ কিন্তু ভিন্ন। তারা পেছনে পড়ে থাকে, এই কথার অর্থ কিন্তু এমন না যে সে আমার পেছনে বসে আছে। এই কথার অর্থ হচ্ছে তারা জীবনের পুরো রেসের মধ্যে তারা ছিটকে পড়ে যায়, সবাই চলে যায় তাকে ফেলে। তাহলে কথার মর্মার্থ বোঝার চেষ্টা করতে হবে। সবসময় শব্দ যেরকম আছে, শব্দ দিয়ে ট্রান্সলেটর হয় না, অনেক সময় এটাকে ভাবার্থ চিন্তা করতে হয়। তাহলে যারা অলস তারা পুরো দৌড়ের মধ্যে পেছনে পড়ে যাবে, দ্যাট মিনস তারা আসলে ট্র্যাক আউট হয়ে যাবে। তাহলে এইখানে আসলে সে অর্থটা দিচ্ছে না, এটা কেমন যেন ভাষা মনে হচ্ছে আমার পিছনে বসে আছে, না। দোজ হু আর লেজি আর অলওয়েজ অ্যাট দ্য ব্যাক, একই অর্থ। এই যে দেখো অ্যাট দ্য ব্যাক যে অর্থে ভুল, এই সেন্টেন্সটা একই কারণে ভুল, কারণ অ্যাট দ্য ব্যাক মানে তারা পেছনে থাকে, কিন্তু বাক্যের পুরো অর্থ তেমনটা বলছে না। বাক্যের অর্থ বলছে যে তারা পেছনে পড়ে যায়, তারা ট্র্যাক আউট হয়ে যায়, তারা ফেইলিওর হয়, তারা আসলে পুরো জীবন যুদ্ধে পিছিয়ে যায়। তাহলে পিছিয়ে যাওয়া আর পেছনে থাকা একই রকম মিনিং দেয় না। চেষ্টা করতে হবে যে শব্দের মূর্ছনায় তুমি কথার ভাবটাকে কিভাবে চিন্তা করছো, বুঝা গেল? তাহলে এই বাংলার সাথে এই ইংলিশে আসলে ভালো যায় হচ্ছে এটা যে লেফট বাহাইন্ড। লেফট বাহাইন্ডের মানে হচ্ছে দে আর অলওয়েজ লেফট বাহাইন্ড, মানে তারা আসলে পিছনে পড়ে থাকে, তারা পিছনে পড়ে থাকে। এক ধরনের এটাকে আমরা এক ধরনের অবজ্ঞার সুরে বলি, এক ধরনের নির্লিপ্ততার সুরে বলি, এক ধরনের ইগনোরেন্সের সুরে বলি, যে তারা অলওয়েজ জীবন যুদ্ধে পিছনে পড়ে থাকে আর পেছনে আছে একই কথা নয়। পেছনে পড়ে থাকে মানে তাদেরকে উপেক্ষা করে কথা বলা হয়, তারা উপেক্ষিত হয়, তারা ওই যুদ্ধটায় আর টিকতে পারে না। সো বাক্যের যদি অর্থ চিন্তা করি তাহলে বেস্ট অপশন হচ্ছে আমাদের বি। বেস্ট অপশন কোনটা? বি। হ্যাঁ, তোমরা বি অনেকেই উত্তর দিয়েছো, দোজ হু আর লেজি আর অলওয়েজ লেফট বিহাইন্ড, রাইট। এই উত্তরটা আমার কাছে বিশেষ করে সবচেয়ে যোগ্য মনে হয়েছে। তারপর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, কোন বাক্যটা সঠিক। আমরা একটু চিন্তা করি যে কোন বাক্যটা এখানে সঠিক বলে প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে। She accused the man of stealing her phone. She accused the man for stealing her phone, appropriate preposition. She accused the man by stealing her phone. She accused the man to steal her phone. দেখো এখানে বলা হয়েছে যে
সে ওই লোকটাকে অভিযুক্ত করলো মোবাইল চুরির দায়ে। তার মোবাইলটা চুরি হয়েছে, সে এখন ওকে দায় করছে। এখন এই যে কাউকে অভিযুক্ত করা, কাউকে দায়ী সাব্যস্ত করা, হ্যাঁ, অভিযুক্ত করার ক্ষেত্রে কি অভিযুক্ত করা, অভিযুক্ত করা, খেয়াল করো, কাউকে কোনো কিছুতে অভিযুক্ত করা, এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাকিউজ অফ। অ্যাকিউজ অফ অর্থ কি? অর্থ হচ্ছে কাউকে অভিযুক্ত করা। তাহলে অফ যে অপশনে থাকবে দ্যাট শুড বি দ্য রাইট অ্যান্সার। তাহলে একটাতে অফ আছে, দেখো এখানে অফ আছে, এখানে ফর, এখানে বাই, এখানে টু, তাহলে এই অফ যুক্ত অপশনটা আমাদের উত্তর সঠিক। তাহলে চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে অ্যাকিউজ অফ সামওয়ান মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে অভিযুক্ত করা, কোনো দায়ে অভিযুক্ত করাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউজ অফ। তাহলে একটু মনে রাখো, অ্যাকিউজ অফ অভিযুক্ত করা, অ্যাকিউজ অফ অভিযুক্ত করা, কাউকে কোনো দায়ে কোনো একটা সমস্যায় যদি অভিযুক্ত করতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাকিউজ অফ। ওকে, অ্যাকিউজ অফ হবে, রাইট। তোমাদের অ্যাটেন্ডেন্স একটু কমে যাচ্ছে মনে হচ্ছে, তোমরা অ্যাটেন্ডিরা আসলে কোথায় আছো? তোমাদের জন্যই কিন্তু এই সব ক্লাসের আয়োজন। সো তোমরা যদি অ্যাটেন্ড না থাকো ক্লাসে তাহলে এটা একটু হতাশার ব্যাপার মনে হয়। চলো তোমাদের একটা কাজ দিই, হ্যাঁ, আমরা 10টা প্রশ্ন সলভ করলাম, আমরা সময় লেগেছে 40 মিনিট, মানে প্রতি কোয়েশ্চেনে গড়ে 4 মিনিট করে সময় দিচ্ছি আমরা। দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। তোমরা একটা কাজ করো, তোমরা এই ক্লাসটা যারা যারা ভালো লাগছে তোমরা কষ্ট করে একটু ক্লাসে শেয়ার করো, দেখি তোমাদের সেই মনটা বড় কিনা, তোমরা আমাদের ক্লাস শেয়ার করতে চাও কিনা, আমরা তোমাদের উপকার করার চেষ্টা করি। সো আমরা সবসময় বলি না ক্লাস শেয়ার করো, তারপর আজকে একটু বললাম, দেখি তোমরা আমাদের ক্লাসগুলো শেয়ার করো কিনা, বা শেয়ার করতে উদ্বুদ্ধ কিনা, বা আমরা যে তোমাদের জন্যই কাজ করছি তাতে আসলে তোমরা কি মনে করো আমাদেরকে, হ্যাঁ, একটু দেখি একটুটা বড় কিনা। তোমরা আমাদের ক্লাস শেয়ার, 5টা শেয়ার আছে, আমি আমি 2 মিনিট ওয়েট করব, দেখি তোমরা এটাকে কেউ 10-এ পর্যন্ত নিয়ে যেতে পারো কিনা। হ্যাঁ, শেয়ার দেওয়ার তো খারাপ জিনিস না, এটা তো এমন না আমি এমন কিছু পড়াচ্ছি যা আসলে কোনো মানসম্মান বিনষ্ট করছে, বা কাউকে ছোট করে কথা বলছি, অথবা কোনো অ্যাডাল্ট ভালগার কিছু আছে না, সেরকম কিছুই নাই ক্লাসে। পিওর পড়াশোনা আছে, পিওর পড়াশোনা, এবং সেটা মানুষকে সাহায্য করার জন্য। সো জানো, রমজান মাসে তুমি যদি একজনকে সাহায্য করো, বা তোমার ক্লাসে যদি একজন উপকৃত হয়, তুমি 70 গুণ সওয়াব কিন্তু পাবা। সো একটু বুঝে শোনো, ঠিক আছে? দেখি আমি আরেকবার একটু চেক দিই 10টা হয়েছে কিনা। না, 5টাই আছে। সো তোমরা আমাদের ক্লাস শেয়ার করতে চাও, তুমি 70 গুণ সওয়াব কিন্তু পাবা। আমি আর 1 মিনিট ওয়েট করব, দেখি পারো কিনা। ওকে, আমরা একটা ছোট ব্রেক নিলাম, একটা 1 মিনিটের, আমরা আবার পড়ায় ফিরবো। তবে তোমাদের রেসপন্স দেখি কেমন, সেটা কি আশাব্যঞ্জক নাকি হতাশাজনক? তোমরা আমার কথায় কি আসলে শেয়ার করলা কিনা 1-2টা? না, তোমরা কেউ শেয়ার করো নাই, সরি। ওকে, চলো, পেরেশানি নাই। ওকে, আমরা পড়ায় ফিরি, হ্যাঁ, আমরা পড়ায় ফিরি, চলো। ওকে, আমরা এই পর্যন্ত শেষ করলাম, আমরা চলে যাই 11 নম্বর কোয়েশ্চেন। ওকে, চলো। উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, অর্থাৎ কোন বাক্যটা সঠিক বলা হয়েছে। এখানে বাক্য বলা হয়েছে 4টা, কোনটা সঠিক বাক্য। এটা প্রশ্ন এসেছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গা থেকে। আমিন অ্যাজ ওয়েল অ্যাজ সুমন, আমরা মনে রাখবো, আমরা যখন অ্যাজ ওয়েল অ্যাজ, খেয়াল করো, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে উইথ,
তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই অথবা উইথ, অ্যাকম্পানিড বাই অথবা উইথ, অথবা হচ্ছে নট অ্যান্ড নট, এগুলো যদি থাকে দুইটা সাবজেক্টের মাঝে, তাহলে প্রথম সাবজেক্ট আমাদের মূল সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, এই যে অ্যাজ ওয়েল এজ এর পরে এই যে সুমন, এই সাবজেক্টটা আসলে মেইন সাবজেক্ট না। কোনটা? এটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তাহলে মেইন সাবজেক্ট যদি এটা হয়, তাহলে খেয়াল করতে হবে এই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা যেন সে অনুযায়ী বসে। খেয়াল করো, আমিন ওয়ান্টস টু প্লে ইন দ্য টিম, হয় কিন্তু আমিন ওয়ান্টস, আমিনের সাথে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্সে আমরা কি বসাবো? একটা ভার্বের সাথে এস বসাবো। তারপরে আসি, আমিন ওয়ান্ট, আমিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা এস না দিলে উত্তরটা হবে না। আমিন বোথ ওয়ান্ট, তাহলে আমিন বোথ ওয়ান্ট যদি দেই তাতেও কিন্তু ঝামেলা, কারণ আমিন যখন বলছি তখন এই সুমনটা কিন্তু একটু মাইনাস করে বলতে হচ্ছে, তখন বোথ ওয়ান্ট দিলে হবে না, তাহলে ওয়ান্টস দিতে হবে। কি দিতে হবে? ওয়ান্টস দিতে হবে। তাহলে এইটাও আমাদের ভুল। তাহলে অপশন ডিতে কি আছে? আমিন অ্যাজ ওয়েল এজ ওয়ান্টিং। দেখো, ওয়ান্টিং লেখার আগে কিন্তু আমাকে কি লাগবে? আমাকে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এখানে কোনো অক্সিলিয়ারি নাই, তাই ওয়ান্টিং সরাসরি উত্তর করা যাবে না। উত্তর হবে কোনটা? উত্তর হবে আমাদের এ নাম্বার। সরাসরি কিন্তু ওয়ান্টিং করা যায় না। আমি ওয়ান্টিং লিখতে হলে আমাকে হয় অ্যামিজার দিতে হবে, না হয় ওয়াজ ওয়ার দিতে হবে, শ্যাল বি উইল বি দিতে হবে, না হলে আমি ভার্বের সাথে আইএনজি বসাতে পারবো না। এটা ফাইনাইট ভার্বের সাথে আইএনজি বসাতে আমাকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন নিতে হবে। আসো 12 নম্বর, চুজ দ্য পেয়ার দ্যাট বেস্ট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ সিমিলার টু দ্য ওয়ান গিভেন ইন ক্যাপিটাল লেটার্স। ওকে, তাহলে আমাদের আসছে কোথা থেকে? অ্যানালজি থেকে। প্রত্যেক বছর অ্যানালজি থেকে প্রত্যেক বছর গুচ্ছে একটা প্রশ্ন আসবেই, এর কোনো রকম ভুল নাই, কোনো রকম ভুল নাই। অ্যানালজি থেকে প্রতি বছর গুচ্ছে একটা প্রশ্ন আসে, প্রত্যেকটা বছর। ওকে, আসো তাহলে এখানে যে সম্পর্কটা আছে তার সাথে নিচের কোন সম্পর্কটা হচ্ছে ভালো যায়। তাহলে বলেছে কি ট্রি, ট্রি আর হচ্ছে রুট। তাহলে ট্রি আর রুটের মধ্যে সম্পর্ক কি? ট্রি আর রুটের মধ্যে সম্পর্কটা কি বলো? তাহলে গাছ, এই রুট কি? রুট বলতে কি বোঝায়? শিকড়, তাই না? তাহলে এই যে গাছের ভিত্তি কি শিকড়? এটা কি এই গাছটার, এটা কি দ্বিতীয়টা হচ্ছে তার ভিত্তি, তার ভিত্তি, ভিত্তি বা হচ্ছে মূল, তাই না? একটা গাছের পাতা ছিঁড়লে গাছ বেঁচে থাকে, ডাল কাটলে বেঁচে থাকে, তার যদি তুমি অন্য যে কোনো অংশ কাটো বেঁচে থাকবে, কিন্তু গোড়ালিটা যদি তুমি যদি তার মূলটা, তুমি যদি তার শিকড়টা কেটে ফেলো, তাহলে সেই গাছ কিন্তু আর বেঁচে থাকতে পারে না, তার মূল। হ্যাঁ, তাহলে এই যে প্রথমটার দ্বিতীয়টা হবে ভিত্তি, তাহলে বিল্ডিংয়ের ভিত্তি ফাউন্ডেশন, হ্যাঁ বাস্তব। শার্টের ভিত্তি, শার্টের মূল জিনিস তার হাতা, শার্টের মূল জিনিস হাতা, নামে জানি হাতা কেটে ফেলে কিন্তু শার্ট পরা যায়। ইন্ট্রেন্স এক্সিট, ইন্ট্রেন্স মানে কোথাও ঢোকা, এক্সিট মানে বের হয়ে যাওয়া, এটা বিপরীত শব্দ। ইঞ্জিনের মূল বিষয় কি? গাড়ি, অটোমোবাইল মানে হচ্ছে গাড়ি। গাড়ির মূল বিষয় ইঞ্জিন হতে পারে, কিন্তু এটা উল্টো হয়ে গেল না, আগে হবে গাড়িটা তারপর হবে ইঞ্জিনটা। তাহলে কোনটাই সঠিক বলা যাবে না, উত্তর হবে ফাউন্ডেশন আর হচ্ছে বিল্ডিং, তাই না? তাহলে উত্তর কোনটা পাচ্ছি আমরা? উত্তর এখানে সবচেয়ে যথার্থ উত্তর হচ্ছে বিল্ডিংয়ের মূল ভিত্তি, বিল্ডিংয়ের গোড়া, বিল্ডিংয়ের ভিত্তিটা, বেসটা হচ্ছে তার ফাউন্ডেশন। ফাউন্ডেশন না থাকলে ওইটা আসলে ভালো থাকবে না, ওই বিল্ডিং বড় করা যাবে না। তারপর ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, অ্যাকোমোডেশন মানে হচ্ছে কারো আবাসস্থল। হ্যাঁ, অ্যাকোমোডেশন মানের মধ্যে মনে রাখবা ডাবল সি ডাবল এম, এইটুকু মনে রাখলে চলবে। এ ডাবল সি ও ডাবল এম ও অ্যাকোমো, ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন। ওকে, একটু মনে রাখো অ্যাকোমোডেশন মানেটা এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ, টি আই ও এন, অ্যাকোমোডেশন। কারো বাসস্থান, থাকার ব্যবস্থাকে বলা হয় অ্যাকোমোডেশন। কি বলা হয়? অ্যাকোমোডেশন। এ ডাবল সি ও, এখানে একটা সি আছে, তাহলে এই উত্তরটা হবে না। এ ডাবল সি ও এম ও, এখানে একটা এম আছে, সেই উত্তরটা হবে না। এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ও, ঠিক আছে, এখানে একটা সি একটা এম, তাহলে এই উত্তরটা হচ্ছে না। উত্তর হবে কোনটা? উত্তর হবে সি নাম্বার, এ ডাবল সি ও ডাবল এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক শব্দ। হ্যাঁ, এটাকেই আমাদের সি নাম্বার উত্তর সঠিক, অ্যাকোমোডেশন, বাসস্থান। তাহলে এটা আসতে পারে পরীক্ষা, এটা বেশ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা আসার মতো সম্ভাবনা আছে। তারপর আসি, আই ডোন্ট নো হু ড্যাশ দ্য চেয়ার। এটাও রাইট ফর্ম অফ ভার্ব থেকে বা টেন্স থেকে আসা একটা প্রশ্ন।
বলো কি উত্তর হতে পারে? খুবই চিন্তা করার মতো একটা প্রশ্ন, খুবই দুর্দান্ত চিন্তা করে উত্তরটা করলেই সঠিক হবে, আদারওয়াইজ এই প্রশ্ন কিন্তু কঠিন হয়ে যাবে। চিন্তা কর কি বলেছে। আই ডোন্ট নো হু, আচ্ছা আমি জানি না কে, তাহলে এই হুটা কি, হু কিন্তু খেয়াল রাখতে হবে, হুটা কিন্তু আননোন কেউ, আননোন মানে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার, খেয়াল রাখো থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সহজভাবে চিন্তা করলে অ্যান্সার আসে কি ভাইয়া, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু ব্রেস দিলে উত্তর হয়ে যায়, তাই না? ব্রেকিং তো হতে পারে না, তাই না? ব্রেকিং তো হবে না, তাই না? ব্রেকিং তো হওয়ার সম্ভাবনা নাই। আর থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, তাহলে ব্রেকও কিন্তু হবে না। ব্রেক হবে, আমরা যে সিঙ্গুলার সাথে এস বাই এস বসে, সো এস বাই এস নেই, এই দুটো অপশন আমি কেটে দিলাম, কারণ ব্রেকিং হইতে আমার অক্সিলিয়ারি লাগবে, অক্সিলিয়ারি দেওয়া হয় নাই। আর ব্রেক হবে না কারণ আমরা জানি হু একটা থার্ড পারসন সিঙ্গুলার, এইটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার আমরা। তাহলে এটা কাটা। এবার বলো কোনটা উত্তর হবে, ব্রেকস নাকি ব্রোক? খুব ভেবেও আনসার দাও, ঠিক আছে? এই প্রশ্নটার ভুল উত্তর করাটা একদমই সহজ, দ্যাট মিনস তুমি চাইলেই ভুল উত্তর করে ফেলবা। তুমি যদি মনোযোগ না দাও এই প্রশ্ন তুমি ভুল উত্তর করতে বাধ্য। অনেকে বি বলছে, অনেকে এও বলছে, এ বলছে, অনেকে বি বলছে। আমরা একটু দেখি উত্তরটা কি হতে পারে, খেয়াল করো। আই ডোন্ট নো, আমি জানি না, হু ড্যাশ দ্য চেয়ার, চেয়ারটা কে ভাঙে নাকি চেয়ারটা কে ভেঙেছে। চিন্তা করো তো, একটা চেয়ার ভাঙে এটা তো হয় না, চেয়ার তো এমন জিনিস না যেটা সারাদিন যাবৎ ভাঙা জিনিস। চেয়ার ভাঙে কোনো ইউনিভার্সাল ট্রুথ, এটা কি চিরন্তন সত্য কথা? অথবা চেয়ার কি এমন জিনিস যাকে ঘন্টার পর ঘন্টা ভাঙতে হবে? ঘন্টার পর ঘন্টা ভাঙা চললে তো কন্টিনিউয়াস কথা ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট তো হবে না। তাহলে সে বলেছে চেয়ারটা যে ভাঙা, এই যে চেয়ারটা ভেঙে গেল, কে ভেঙেছে আমি সেটা জানি না। তারপরে চেয়ার তো ভাঙার পরেই তো মানুষ এসব প্রশ্ন করে, তুমি কি জানো চেয়ারটা কি ভাঙছে? তুমি দেখছো কে চেয়ারটা ভাঙছে? সে বলো না আমি তো জানি না চেয়ারটা কে ভাঙছে। তারপরে চেয়ার ইতোমধ্যে ভাঙা হলেই এই প্রশ্নটা জাগ্রত হয়। তারপরে যদি আমি স্বাভাবিক কথাই চিন্তা করি যে আমি জানি না চেয়ারটা কে ভেঙেছিল বা ভেঙেছে, এই উত্তরটা এখানে বাস্তবসম্মত, এটাই লজিক্যাল একটা অ্যান্সার হতে পারে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো মনে হলেও এই উত্তরটা আসলে সঠিক না। উত্তর হবে কি, আমি জানি না যে চেয়ারটা কে ভেঙেছিল। কারণ চেয়ারটা ভেঙে গেছে, তখনই তো প্রশ্নটা জাগ্রত হয়েছে যে তুমি কি জানো চেয়ারটা কে ভেঙেছিল। প্রশ্নটা তখনই জাগ্রত হয়। বুঝতে পেরেছো ভাইয়েরা? তাহলে এই উত্তরটা কিন্তু উত্তর বি নাম্বার। উত্তর অনেকে যারা এ মনে করছো, এ দিলে হবে না। তারপর প্রশ্ন আসি 15 নম্বর। মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। ভেরি ইজি কোয়েশ্চেন, এভরি নাইট। এভরি যুক্ত যে কোনো সময় থাকলে, এভরি যুক্ত সময়, ধরো এভরির সাথে যে কোনো এভরি প্লাস টাইম যদি দেওয়া থাকে, তার মানে কি হতে পারে, এভরি মর্নিং, এভরি ইভিনিং, এভরি নাইট, এভরি আফটারনুন, এভরি স্যাটারডে, এভরি মানডে, এভরি ইয়ার, এভরি মান্থ, এভরি উইক। এভরির সাথে যে কোনো সময় যদি দেওয়া থাকে তাহলে টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট। টেন্স কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে মাই মাদার, এখানে আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মাই মাদার এই সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্টটা ইম্পর্টেন্ট। এটা কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে, ভার্বের সাথে এস বাই এস প্রেজেন্ট টেন্সে, তাহলে কোনটা হবে, উত্তর হবে আমাদের এই যে ওয়াচেস। উত্তর কোনটা হবে, ওয়াচেস। তাহলে কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস তো হবে না। ওয়াচ পাস্ট টেন্স আমরা জানি এভরির সাথে প্রেজেন্ট বসে, আর ওয়াচ হয় না, থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই এস বসে। উত্তর হবে কোনটা, উত্তর হবে সি নাম্বার, ওয়াচেস। বুঝেছো? হ্যাঁ, এটা ইজি কোয়েশ্চেন, এটা সবাই পারতেছো, ফাইন। 16তে আসি। হিমু ইজ নট হিয়ার, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। হিমু এই মুহূর্তে এখানে নাই, খেয়াল করো টেন্সটা খেয়াল করো, হিমু ইজ নট হিয়ার, তাহলে ইজ নট কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রথম টেন্সটা কিছু আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে হিমু এই মুহূর্তে এখানে নেই, হিমু ইজ নট হিয়ার। তাহলে পরেরটা কি হবে, চলমান ঘটনা, পাস্ট টেন্সে তো হওয়া পসিবল না। আমাদের প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্টে হয় তাহলে সাবঅর্ডিনেট অংশটা এইটা পাস্টে কখনোই হবে না। তাহলে এই পরবর্তী ক্লজটা কিসে হবে, প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। এবং সে বলেই দিয়েছে যে দেখো তোমাকে অলরেডি ইজ দিয়ে দিছে, ইজের পরে ভার্বের কীরকম প্যাটার্ন হয়, কন্টিনিউয়াস টেন্স। হি ইজ, তুমি আউটটাকে বাদ দিয়ে চিন্তা করো, আউটটা বাদ দিয়ে চিন্তা করো, অ্যান্সার করে ফেলবা। হি ইজ আউট, অথবা আউটটা বাদ দাও, হি ইজ ভিজিটিং হিজ আঙ্কেল,
বা হি ইজ ভিজিটিং হিজ আঙ্কেল, সে তার চাচার বাড়িতে ঘুরতে গেছে। তাহলে এখানে খেয়াল করো ভিজিটের পাস্ট টেন্স হবে না, কারণ সে এখন অনুপস্থিত, মানে কি সে এখন কিছু একটা করতেছে এবং কন্টিনিউ তোমাকে প্রেজেন্ট টেন্স বলেই দিছে। তাহলে প্রেজেন্ট টেন্স যদি অক্সিলারি দেওয়া থাকে তুমি পাস্টে কিভাবে নেবা? ইজ ভিজিটিং হবে না, কারণ অলরেডি একটা ইজ দেওয়া আছে। তাহলে এই ইজটা আবার দরকার নেই আমার। ইজের সাথে কি ভিজিটস হয়? ইজের সাথে কখনো ভার্বের সাথে বেস ফর্ম হয় না। উত্তর হবে একদম ইজি ভিজিটিং, কারণ আমাকে ইজ বলে দিয়েছে এখানটা ইজ দেওয়া আছে। তাহলে ইজ যদি অক্সিলারি দেওয়াই থাকে তোমাকে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি বসলে উত্তর হয়ে যাচ্ছে, শেষ, ইজি জিনিস। তারপর আসি, I never dash চুমকি anymore. Very interesting question. Very interesting question. এই প্রশ্নটা গুচ্ছে যে বছর পরীক্ষা হইলো মোটামুটি সব অ্যান্সার স্টুডেন্টরা ভুল দিছে। মোটামুটি, হ্যাঁ মোটামুটি বলবো যে 90% স্টুডেন্ট বা 95% এই প্রশ্নটা ভুল উত্তর দিয়েছে। হ্যাঁ দেখো কি মজার কোয়েশ্চেন করেছে। I never dash চুমকি anymore, অথবা আমি কি চুমকি কার কখনো দেখি নাই। তাহলে আমরা জানি যে নেভার থাকলে আমরা এই শব্দগুলো তো জানি, তাই না? আমরা মুখস্থ করি অনেক সময়, আমরা প্যাটার্ন না বুঝে বা সেন্টেন্সের ধরন না দেখে। আমরা জানি যে নেভার এভার, তারপর হচ্ছে অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এই ধরনের শব্দগুলো বা অ্যাডভার্বগুলো থাকলে আমরা ধরে নেই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কি ধরে নেই? আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট ধরে অ্যান্সার করার চেষ্টা করি, কিন্তু খেয়াল করতে হবে আমার প্রেজেন্ট পারফেক্ট করতে হলে আমার যেই আনুষঙ্গিক বিষয়গুলো দরকার, আমার যেই মশলাগুলো দরকার বাক্যের মধ্যে, আমার সেই স্ট্রাকচারাল জিনিসপত্রগুলো আছে কিনা, আমার সেই মশলাগুলো আছে কিনা। এখন তুমি ধরো আই এর সাথে তুমি যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট করো, দ্যাট মিনস তুমি সিন নিবা, রাইট? তো সিন নিলে আমার অক্সিলারি তো দরকার আছে, এখানে হ্যাভ দরকার আছে না? হ্যাভ কি আছে? এখানে নাই। তাহলে বাক্যে যদি হ্যাভ না থাকে তাহলে সিন আমি সরাসরি কিভাবে নেই? যৌক্তিক কিনা বলো? যদি এখানে মূল সাবজেক্টের মূল সেন্টেন্সে আমাদের হ্যাভ নাই থাকে, মিনস অক্সিলারি না থাকে, তাহলে সিন নেওয়ার তো প্রশ্ন আসে না। সিন নেওয়ার কোনো রকম প্রশ্ন আসে না, কারণ সিন হতে হলে তাকে হ্যাভ বা হ্যাজের সংযুক্ত হতে হবে, সাহায্য নিতে হবে। যেহেতু হ্যাভ বা হ্যাজ নাই, তাহলে এই অপশন কোনোভাবেই আর হওয়ার যৌক্তিকতা বজায় থাকে না। সিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হতেও তো আমরা জানি, হতেও তো কি লাগবে আমার? ওয়াজ লাগবে আই এর সাথে। আর যদি প্রেজেন্ট টেন্সে বলি, প্রেজেন্ট টেন্সে আমাকে রাখতে হবে আই এম। তাহলে এম কে আছে, অক্সিলারি নাই, সো এটা হবে না, এটা হবে না। আই ওয়াজ সিন চুমকি এনিমোর, দেখো এই সেন্টেন্সে আই হচ্ছে একটা অ্যাক্টিভ সাবজেক্ট মানে আই নিজেই কাজটা করতেছে। তাহলে আই যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে এই সেন্টেন্সকে প্যাসিভ করার তো আর প্রয়োজন হয় না। তাহলে এখানে প্যাসিভ হয়েছে, এটাও যৌক্তিক না। উত্তর হবে কোনটা? এটা প্রেজেন্ট টেন্সে। আই নেভার সি চুমকি এনিমোর, আমি চুমকিকে আর কখনো সেখানে দেখি না। এটা দেখি না অর্থে আসবে, এটা প্রেজেন্ট টেন্সটাই সবচেয়ে যৌক্তিক উত্তর। এই উত্তরটা কিন্তু ভুল করার মতো যথেষ্ট সুযোগ তোমাদের মধ্যে আছে। এই উত্তরটা ভুল হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী এসে কি বলছে? ভাই সিন দিস। দেখো তুমি একটা কমন জিনিস চিন্তা করো, কমন ব্যাপার চিন্তা করো। আমি যখন এখানে সিন দিতে হবে তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যদি সিন দেই তাহলে আমাকে এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজের সাহায্য নিতে হবে। যদি তা না থাকে তাহলে সিন নেওয়া কখনোই যৌক্তিক জিনিস না। বুঝে গেল? ওকে, তারপর গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অল্টারনেটিভের সাথে কি বসে? এটা তুমি অনেকে মুখস্থ করেছো। অল্টারনেটিভ ড্যাশ কোনো কিছুর বিকল্প যদি বোঝায়, যে বিকল্প, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সহজ। বিকল্প যখন বোঝায়, বিকল্প হচ্ছে অল্টারনেটিভ টু। একটু সবাই লিখে রাখো খাতার মধ্যে, অল্টারনেটিভ টু। তাহলে বিকল্প বোঝাতে অল্টারনেটিভের সাথে কি বসে? অল্টারনেটিভ টু, বিকল্প। অল্টারনেটিভ টু বলেছে যে গ্রিন টি ইজ আ গুড অল্টারনেটিভ টু কফি। কফির একটা চমৎকার বিকল্প হচ্ছে গ্রিন টি। হ্যাঁ, সবুজ চা, গ্রিন টি। তাহলে কি হবে? অল্টারনেটিভ টু বসবে। তারপরে প্রশ্ন দেখি আমরা 19, দ্য শপস হিয়ার আর ওপেন ড্যাশ 10 AM to 8 PM। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দুইটা এন্টিটি চিন্তা করো, এইটা একটা এন্টিটি, এটা একটা স্টার্টিং পয়েন্ট, আর এইটা হলো একটা এন্ডিং পয়েন্ট। খেয়াল করো, এটা আমরা কি ধরছি? স্টার্টিং পয়েন্ট, ওকে।
আর এটাকে আমরা ধরছি একটা এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট মাথায় রাখবা, যখন একটা সময় থেকে বা একটা স্টেশন থেকে, একটা জায়গা থেকে একটা জার্নি শুরু হয়ে আরেকটা পয়েন্টে গিয়ে শেষ হয়, তখন শুরুর পয়েন্টটার জন্য আমরা ইউজ করি ফ্রম, আর শেষের পয়েন্টটার জন্য ইউজ করি আমরা টু। ফ্রম 10 AM to 8 PM, ফ্রম ঢাকা টু কুমিল্লা, ফ্রম বাংলাদেশ টু রাশিয়া। তাহলে এই যে একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এই দুইটা যখন উল্লেখ করা থাকবে তখন স্টার্টিংয়ের জন্য ইউজ হবে ফ্রম, আর এন্ডিংয়ের জন্য ইউজ করতে হবে টু। এই ডায়াগ্রামটা মনে রাখবে, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় সময় আসে, আমাদের পরীক্ষায় প্রায় সময় থেকে প্রশ্ন আসে। তাহলে টু তো দেওয়াই আছে, তাহলে উত্তর কী হবে? উত্তর হবে ফ্রম, এতটা থেকে এতটা। তাহলে ফ্রম 10 AM to 8 PM। ইজি কোয়েশ্চেন, বাট একটু চিন্তা মাথায় রাখলে এটা উত্তর করা পসিবল। হ্যাঁ, 19 নম্বর নাকি সি দিয়েছো, না সি না, এই যে দেখছো আমি বলি না তোমরা উত্তর ভুল করে ফেলো। উত্তর অনেকে সি দিচ্ছ কেন? ওই যে মুখস্থ করেছো, সময় থাকলে অ্যাড হবে না। এভাবে মুখস্থ করলে কিন্তু অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া কঠিন। হ্যাঁ, তোমাদের কি ইনসাইটগুলো ক্লিয়ার হচ্ছে বলো তো? তোমাদের কিন্তু অনেকের প্রশ্ন দেখছি ভাইয়া, এমনও প্রশ্ন ভুল করতেছো যা আমি এখানে দড়াই দেওয়ার পরে তোমরা বুঝতেছো। তোমরা কি বিন্দুমাত্র উপকৃত হচ্ছে ক্লাস থেকে? হ্যাঁ, একটু তোমাদের মতামত জানাও যে আসলে তোমরা ক্লাসগুলো করে তোমাদের যে ভ্রান্ত ধারণাগুলো, হ্যাঁ খেয়াল করো আমি কি বলছি, তোমাদের মধ্যে যে বিভিন্ন বিষয়ে ভ্রান্ত ধারণা, এই যে এখানে তোমরা অনেকে অ্যাড দিচ্ছ এই চিন্তা করে যে সময়, আমি অনেক জায়গায় দেখেছি, ইউটিউবে পড়েছি, ক্লাসে দেখেছি, সব জায়গায় ভাই পড়েছি, সময় দেখলে আমরা অ্যাড দিব। এই যে এক ধরনের ভ্রান্ত ধারণা, সময় দেখলেই অ্যাড দিব, এটা তো কোনো স্পষ্ট ধারণা নয়। কোন প্রিপোজিশন বসাবা সেটা ডিপেন্ড করে বাক্যের মধ্যে সে কোন অবস্থানে বসছে, বাক্যে তার অবস্থান কি, তার কার্যক্রম কি, তার অ্যাক্টিভিটি কি, তার অ্যাকশন কি, তার পারপাস কি সার্ভ করছে, ওইটার উপর ডিপেন্ড করে অ্যান্সার করতে হবে যে আমি অ্যাট দিব নাকি ফ্রম দেবো না বাই দিব। টাইমের আগে তো বাই হয়, টাইমের আগে অ্যাট হয়, টাইমের আগে ইন হয়, টাইমের আগে অন হয়, টাইমের আগে ফ্রম হয়, টাইমের আগে টু হয়। তাহলে এত প্রিপোজিশন থাকতে কেন মুখস্থ করো যে টাইম মানে অ্যাট হবে? আমি কি বললাম? টাইমের আগে অ্যাট হয়, অন হয়, ইন হয়, উইদিন হয়, বাই হয়, তারপর হচ্ছে ওভার হয়, তারপর হচ্ছে অ্যাট হয়, টু হয়, ফ্রম হয়। বাইয়ের আগে মানে টাইমের আগে অন্তত পক্ষে 10টা প্রিপোজিশন হতে পারে, অন্তত পক্ষে 10টা। তাহলে ইট ডিপেন্ডস অন দ্য পারপাস, অন দ্য অ্যাকশন, অন দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড। বাক্যে সে কোনভাবে বসতেছে শব্দটা, তার উপর ডিপেন্ড করছে তুমি আসলে কোন প্রিপোজিশনে বসাবা। এটা যেহেতু একটা স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্টকে ডিফাইন করছে, তাই এন্ডিং পয়েন্টে টু, স্টার্টিং পয়েন্টে হবে ফ্রম। এখানে অ্যাট দিলে এটা 100% উত্তর ভুল হিসেবে পরিগণিত হবে। বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, এই তো সবাই ভুল করছো এটা, রাইট। আমি বললাম তো কিছু কিছু প্রশ্ন এমন হবে যে মনে হবে এত সহজ প্রশ্ন ভাই আপনি বুঝাই দিলেন, এটা তো একদম সহজ লাগতেছে, বুঝাই দিয়েছি বলে সহজ লাগতেছে, কিন্তু আদতে পরীক্ষায় এই প্রশ্ন সহজ ছিল না। অনেক শিক্ষার্থী অ্যাড দিয়ে আসছে তোমাদের মতো, অনেক শিক্ষার্থী অ্যাড দিয়ে আসছে, দেখে ভুল। আসো আমরা 20তম প্রশ্নে যাই। আই ক্যান নট পুট ড্যাশ উইথ হিজ ইনসোলেন্স। আই ক্যান নট পুট ড্যাশ উইথ হিজ ইনসোলেন্স। পুট ড্যাশ উইথ, একটু চিন্তা করো, মগজকে কাজে লাগাও। পুট ড্যাশ উইথ, পুটের সাথে আরেকটা প্রিপোজিশন বসবে, সাথে উইথ, মানে হচ্ছে সহ্য করা। আমি তার এই ধরনের ইনসোলেন্স, তার এই ধরনের বিরক্তি আমি সহ্য করতে পারছি না। তাহলে পুটের সাথে কি বসালে বিরক্তি মানে সহ্য করা হয়? পুট ড্যাশ উইথ, বলো পুট ড্যাশ উইথ, তাহলে কোনটা বসালে উত্তর কি আসবে? সহ্য করা, সহ্য করা, সহ্য করা, টলারেট, সহ্য করা, এটাকে আমরা ইংলিশে বলি টলারেট। তাহলে সহ্য করা কোনটা দিলে হয়? পুট। অনেকে বলেছে 20 নম্বর বি, পুট আপ। হ্যাঁ, মোস্ট অফ দ্য অ্যান্সার আপ আসছে, উত্তরটা সঠিক। পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা। পুট আপ উইথ সহ্য করা, বিয়ার, টলারেট, হ্যাঁ সহ্য করা বা মানিয়ে নেওয়া, এটাকে বলা হয় টলারেট। ওকে, উত্তর কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার, সহ্য করা। আসো তারপরে, আই র্যান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর। ওকে, খুবই মজার একটা প্রিপোজিশন, এটা খুবই আনকমন। হ্যাঁ, রান, রান ইনটু, রান ইনটু, হঠাৎ সাক্ষাৎ হওয়া, হঠাৎ সাক্ষাৎ হওয়া, হঠাৎ সাক্ষাৎ হওয়া।
আই রেন ইনটু নেহাল অ্যাট দ্য স্টোর। নেহালের সাথে হঠাৎ করে আমার দোকানের মধ্যে দেখা হয়েছে, অর্থাৎ তুমি কোনো কিছু এক্সপেক্ট করতেছো না বা জানো না ও এখানে আসতে পারে, এইরকম সিচুয়েশনে যখন কারোর সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যায়, অর্থাৎ ধরো অপ্রস্তুত ছিল তুমি, তার সাথে সাক্ষাৎ হবে, এটা ইউ নেভার এক্সপেক্টেড ইট। সো এরকম যদি আনএক্সপেক্টেডলি কারোর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তার সাথে দেখা হয়ে যায়, তার সাথে সাক্ষাৎ কথা হয়ে যায় বা তার চোখে চোখ পড়ে যায়, তাহলে ওই সিচুয়েশনটা আনডাউটেডলি সেটা একটা ধরো আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটা তুমি প্রত্যাশা করো নাই। সেক্ষেত্রে উত্তর হচ্ছে রান ইনটু। তাহলে রান ইনটু অর্থ কি? অর্থ হচ্ছে সাক্ষাৎ হওয়া, তাও সেটা আনএক্সপেক্টেডলি। উত্তর কি হবে? আনএক্সপেক্টেডলি। আসো তারপরে প্রশ্ন। মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ। কার্ডিয়াক সার্জন, হ্যাঁ, কার্ডিয়াক সার্জন কাদেরকে বলা হয়? একটু চিন্তা করো, কার্ডিয়াক বা কার্ডিওলজি। কার্ডিয়াক, হ্যাঁ, প্রশ্ন করেছে কার্ডিয়াক সার্জন ডিলস উইথ। কার্ডিয়াক সার্জন কি নিয়ে কাজ করে? কার্ডিয়াক সার্জন হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ। খেয়াল রাখো, হৃদরোগ বিশেষজ্ঞ, তাই না? তাহলে হৃদরোগ মানে কি? হার্ট। তাহলে মানে কি? হার্ট নিয়ে কাজ করে তিনি। হার্ট, তাই না? ওই যে হার্ট অ্যাটাক হয়, হার্ট ব্লক হয়, আর হার্ট সার্জারি হয়, তারা কারা করে? ওই যে হার্ট সার্জনরা, মানে কার্ডিয়াক সার্জনরা। তাহলে কার্ডিয়াক সার্জন হবে। তাহলে কার্ডিয়াক কারা? কার্ডিয়াক হচ্ছে হার্টের সাথে জড়িত। তাহলে কার্ডিয়াক কারা হবে? হার্টের সাথে জড়িত। কার্ডিয়াক কি? আজকে কি বাংলা ক্লাস আছে? না, আজকে কোনো বাংলা ক্লাস নেই। বাংলা ক্লাস সম্ভবত আবার 6 বা 7 তারিখ তোমাদের বাংলা ক্লাসে। কার্ডিয়াক কারা? কার্ডিয়াক হচ্ছে যারা হার্ট পেশেন্টদের নিয়ে কাজ করে। তারপর এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ন্যাশনালিটি। প্রত্যেকের জাতীয়তার একটা অধিকার আছে। হিয়ার ন্যাশনালিটি মিনস, আচ্ছা জাতীয়তা মানে কি বলতো? জাতীয়তা মানে তুমি একটা রাষ্ট্রের নাগরিক, এই যে তোমার একটা সম্মানের স্টেটাস, এটা রাষ্ট্রের নাগরিক হওয়া, রাষ্ট্রের অধিকার ভোগ করা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করা, রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা, রাষ্ট্রের সংবিধান মেনে চলা, রাষ্ট্রের আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া, এই যে রাষ্ট্রের অংশ হওয়ার যেই সুযোগ, এটাকে বলা হয় ন্যাশনালিটি, আমার জাতীয়তাবোধ। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আর ন্যাশনালিটি। প্রত্যেকটা মানুষের জাতীয়তার অধিকার আছে। আমি বাংলাদেশি, এটা আমার জাতীয়তা। একজন মানুষ ধরো পাকিস্তানি, একজন মানুষ ধরো হচ্ছে ইরানিয়ান, তাহলে ওই দেশের সে যে মর্যাদাটা বোধ করে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, দ্যাট স্টেটাস ইজ কল্ড ন্যাশনালিটি। তা ন্যাশনালিটি আর ন্যাশনালিজম না, ন্যাশনালিজম এক জিনিস না। ন্যাশনালিজম হচ্ছে একটা বোধ, একটা জাতীয়তাবোধের ধারণা, আর ন্যাশনালিটি হচ্ছে একটা স্টেটাস। খেয়াল করবা, ন্যাশনালিটি হচ্ছে একটা নাগরিকের স্টেটাস। কি বললাম? তাহলে ন্যাশনালিটি অর্থ কি পাচ্ছি? একটা নাগরিক মর্যাদা। এটা কি আমরা কি বলি? নাগরিক মর্যাদা। অপরদিকে ন্যাশনালিজম, এটা হচ্ছে একটা আইডিয়া। এটা হচ্ছে একটা আইডিয়া, একটা আদর্শ। ন্যাশনালিজম কি? এটা একটা আদর্শ। ওকে। রেস, এটা একটা কোনো সম্প্রদায়। ন্যাশনালিটি কোনো সম্প্রদায়কে বোঝায় না, সম্প্রদায়কে বোঝায় না, কোনটা গোষ্ঠীকে বোঝায় না। দ্য স্টেটাস অফ বিলঙ্গিং টু আ পার্টিকুলার নেশন, একটা নির্দিষ্ট জাতি, একটা দেশের অন্তর্ভুক্ত থাকার যেই ক্ষমতা বা যেই মর্যাদা, সেটাকে বলা হয় ন্যাশনালিটি। ডাসপারা মানে কি? ডাসপারা হচ্ছে তোমার কি বলে আমরা, যেমন ধরো রোহিঙ্গারা বাংলাদেশে ডাসপারা। হ্যাঁ, ডাসপারা মানে এক দেশ থেকে উচ্ছেদ হয়ে আরেক দেশে অবস্থান করা। ওকে, আসো তারপরে আসি আমরা। 24 হসপিটেবল মিনস, দেখি কারা কারা পারো। হসপিটেবল অর্থ কি? হসপিটেবল বলো। হসপিটেবলের মানে কারা কারা পারো একটু কমেন্টে জানাও। হসপিটেবল বন্ধু ভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ। হসপিটেবল অর্থ কি? বন্ধুত্বপূর্ণ। খেয়াল করো, হসপিটেবল বন্ধুত্বপূর্ণ, যার সাথে খুবই কর্ডিয়াল রিলেশন। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ, এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? ভেরি কর্ডিয়াল অথবা ভেরি ফ্রেন্ডলি। তাহলে কর্ডিয়াল অর্থ বন্ধুত্বপূর্ণ, আবার ফ্রেন্ডলি অর্থ কি? বন্ধুত্বপূর্ণ। তার উত্তর কি হতে পারে? দেখো, হোস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন। হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন মানে যার সাথে শত্রুতার সম্পর্ক, মারামারি কাটাকাটি সম্পর্ক, হোস্টাইল। ফ্রেন্ডলি
হসপিটালাইজড আবার বেশি কঠিন হয়ে গেল। হসপিটাল হচ্ছে একদম মুমূর্ষ অবস্থা, যে একদম হাসপাতালে ভর্তি আছে। হটি শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত অনেক রুক্ষ সম্পর্ক আর কি, অত্যন্ত ক্ষুব্ধ সম্পর্ক, অত্যন্ত ক্ষুব্ধ। তাহলে হটি শব্দ হচ্ছে ক্ষুব্ধ অত্যন্ত, কারোর উপর তুমি খুব অ্যাংরি। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ফ্রেন্ডলি। উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ফ্রেন্ডলি। তারপর আসি, a herd of cows dash grazing in the field. Very interesting question, very much interesting. Okay, আচ্ছা আমরা একটু ভার্বটা খেয়াল করি, দুইটা অংশ, একটা হচ্ছে এখানে গ্রেজিং আছে, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি, তাহলে সেই অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব নিব। দ্বিতীয় অংশ আমরা কি পাচ্ছি? দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের এখানে a herd of cows. ওকে, দেখো a herd of cows, এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। আমরা কি বলি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই প্রোনাউনের এই প্রিপোজিশনের আগের যে অংশটা আছে সে অনুযায়ী হবে। আ হার্ড, এটাকে আমরা কি বলি? আ কালেকটিভ নাউন। আ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। কালেকটিভ নাউনে অনেকগুলো এন্টিটি থাকে, কিন্তু মূলত এই যে প্রিপোজিশনের আগের অংশটা অনুযায়ী ভার্ব বসে এবং প্রিপোজিশন আগের অংশটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। আ হার্ড সিঙ্গুলার, আ হার্ড। তাহলে একটা গরুর পাল ড্যাশ গ্রাজিং ইন দ্য ফিল্ড, তাহলে গরুর পাল ঘাস খাচ্ছে, খাচ্ছিল, খেতে থাকবে। তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে ওয়ার এবং আর কি? প্লুরাল। একই সাথে হ্যাভ বিন কি? হ্যাভ বিন ও প্লুরাল। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে প্লুরাল। এই তিনটা কি? তিনটাই হচ্ছে আমাদের প্লুরাল অক্সিলারি, প্লুরাল। আর একটা আছে আমাদের সিঙ্গুলার, একটা আছে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের ওয়াজ। তাহলে হার্ড, আ ফ্লক অফ বার্ডস, এগুলো কি হবে? সিঙ্গুলার। এগুলো কি হয়? অলওয়েজ এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। তারপর আসি, আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা। আচ্ছা, আমাকে দৌড়াইতে হয়েছিল রিক্সার সাথে তাল মিলিয়ে চলার জন্য। অর্থাৎ রিক্সা খুব দ্রুত যাচ্ছে, ধরো তোমার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি রিক্সায় বসে আছে, তো তুমি রিক্সার সাক্ষাৎ করার জন্য তুমি দৌড়ায় যাচ্ছ। তাহলে তাল মিলানো বা বা গতি বজায় রাখা, গতি বজায় রাখা বা তাল মিলিয়ে রাখা বা তাল মিলানো, কারো গতি, কারো কথা, কারো সুরের সাথে তাল মিলানো আছে কিপ আপ উইথ, কিপ আপ উইথ, কিপ আপ উইথ। কারো গতির সাথে, কারো সুরের সাথে, কারো কথার সাথে, কারো দৌড়ানোর সাথে তাল মিলানো, তার সাথে সমানে সমানে থাকার চেষ্টা করাকে বলা হয় কিপ আপ উইথ। কিপ আপ উইথ, আই ক্যান নট কিপ আপ উইথ দ্য ফ্লো, আমি এই ধারায় তাল মিলাতে পারছি না। আই ক্যান নট কিপ আপ উইথ দ্য স্পিড অফ মাই টিচার্স, আমার শিক্ষকদের গতির সাথে আমি তাল মিলাতে পারছি না। তাহলে গতির সাথে তাল মিলানো, সুরের সাথে তাল মিলানো কী হবে? কিপ আপ উইথ। তাহলে আই হ্যাড টু রান টু কিপ আপ উইথ দ্য রিক্সা। তাহলে রিক্সার সাথে তাল মেলানো, রিক্সার গতির সাথে তাল মেলানোর জন্য আমাকে দৌড়াতে হয়েছিল। কিপ আপ উইথ, তাল মিলিয়ে চলা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে 5 স্টার দাও। এই প্রিপোজিশনটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক 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 বেশি, 5 স্টার দিয়ে দিলাম। আসো তারপরে, আন্ডার দ্য ওয়েদার, এই ফ্রেজটার অর্থ কি? বলেছে কি, এই যে ইডিয়মটা, দুঃখিত ফ্রেজ না, ইডিয়ম একটা, আন্ডার দ্য ওয়েদার, এই ইডিয়মটার অর্থ কি বলো? আন্ডার দ্য ওয়েদার বলো, এটা সবার কাছে ছেড়ে দিলাম। আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়মটার বাংলা অর্থ কাদের কাদের জানা আছে বলো? আমি একটু এই পাশে দাঁড়াই। আন্ডার দ্য ওয়েদার বলো দেখি। আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়মের অর্থ কি বলো? অনেকে বলছে সামান্য অসুস্থ। ও চমৎকার, ফাইন, হ্যাঁ উত্তর সঠিক।
আন্ডার দ্য ওয়েদার হচ্ছে স্লাইটলি স্লাইটলি আনওয়েল, মানে সামান্য অসুস্থ, হালকা অসুস্থ, সামান্য অসুস্থ, ঠিক আছে? এভাবে মনে রাখবা আন্ডার দ্য ওয়েদার মানে দেখবা কখনো যখন শীত থেকে গরম আসে কারো কারো একটু হালকা সর্দি হয়, গরম থেকে যখন শীত হয় কারো কারো একটু জ্বর হয়, কারো একটু মাথা ব্যথা হয়, হ্যাঁ, একটু স্নিজিং হয়। তো এই যে একটা ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কারো গায়ে গায়ে একটু, আমার নিজেরও কিন্তু ওয়েদার ইস্যু আছে। আমার ধরো হচ্ছে তখন গরম থেকে শীত, আমি তো মানে আই এম অলওয়েজ ইন ফেভার অফ সামার, আমি সবসময় গরম ভাল লাগে, এবং এই যে গরম আমি খুব কমফোর্টেবল, কারণ শীতের দিনে কিন্তু যারা শ্বাসকষ্ট আছে তাদের প্রচুর কষ্ট হয়, এবং যারা চশমা পরে তাদের অনেক কষ্ট হয়, কারণ তুমি মাস্ক পরতে পারবা না, তোমার চশমা ঘেমে যাবে, আর শ্বাসকষ্ট হলো তো খুবই ব্যাপক খারাপ, হ্যাঁ, শ্বাসকষ্ট আমার খুব কষ্ট হয়, ঠান্ডা পানি লাগাইতে হয় শরীরে, নাকে মুখে, একদম অবস্থা খারাপ, নিঃশ্বাসই নেওয়া যায় না। গরমকালে খুবই কমফোর্টেবল, গরমকালে কোনো ঝামেলা হয় না আসলে। সো এই যে আবহাওয়ার পরিবর্তন হলেই কারো কারো একটু শরীরে একটু খারাপ লাগে, জ্বর আসে, কাশি, ঠান্ডা, সর্দি হয়, এইটাকে বলা হয় আন্ডার দ্য ওয়েদার, মানে স্লাইটলি আনওয়েল, স্লাইটলি ইল, হালকা অসুস্থ, স্লাইটলি আনওয়েল, হালকা একটু অসুস্থ হওয়া। আসো তারপরে পুল সামন্স ল্যাগ। পুল সামন্স ল্যাগ এইটা দ্বারা কি বোঝায় বলো? হ্যাঁ, পুল সামন্স ল্যাগ এইটার অর্থ কি? কারো ল্যাং মারা, পুল সামন্স ল্যাং মানে কারো ঠ্যাং ধরে টান দেওয়া, পা ধরে টান দেওয়া। তাহলে এইটার ফ্রেজটা কীভাবে, এই নিয়মটা কীভাবে তুমি দেখতে পারো, কীভাবে চিন্তা করবা? পানিশ সামন, এটা মানে কাউকে একদম ধরে আঘাত করা, পানিশ করা, শাস্তি দেওয়া। স্ট্রেচ সামন্স ইনজিওর্ড ল্যাগ, দেখো কখনোই ইডিয়মের অর্থ তার কাছাকাছি উত্তর হবে না, তার কাছাকাছি উত্তর হবে না, ভিন্ন রকম হবে। এর অর্থ কি? স্ট্রেচ সামন্স ইনজিওর্ড ল্যাগ কারো ভাঙা পা ধরে টান দেওয়াকে বোঝায় না। পা টান দেওয়া একরকম হবে না, এটা অন্যভাবে মিলাইতে হবে। মেক লাইফ ডিফিকাল্ট ফর সামওয়ান, কারো জীবনকে কঠিন করে তোলা না। ফুল অর ট্রিক সামওয়ান, কাউকে হচ্ছে কারোর সাথে হচ্ছে কাউকে বোকা বানানো। হ্যাঁ, আমরা ল্যাং মারি না, কি করি আমরা? লুকাই থেকে ল্যাং মারি। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে কাউকে বোকা বানানো, কাউকে কারোর সাথে ট্রিক করা, এটাকে বলা হয় পুল সামন্স ল্যাগ। কারোর সাথে ট্রিক করা, কাউকে বোকা বানানো, এটা বলা হয় পুল সামন্স ল্যাগ। পুল ওয়ান্স ল্যাগ, পুল হিজ ল্যাগ, পুল মাই ল্যাগ। ওকে, আসো তারপর 29, ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট অকার্স। ইন্ট্রাপার্সোনাল দুইটা ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারপার্সোনাল, খেয়াল করো, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল আর হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি? ইন্টারপার্সোনাল মানে হচ্ছে বিটুইন টু পার্সনস, খেয়াল করো, বিটুইন টু পার্সনস মানে দুইটা ভিন্ন ভিন্ন ব্যক্তি, ব্যক্তির মধ্যে যখন কনফ্লিক্ট হয় তাহলে এটা বলেছে ইন্টারপার্সোনাল। ইন্টার কলেজ বলি না, দুইটা ভিন্ন কলেজ যখন খেলে, আর একই কলেজের সায়েন্স আর্টস খেলতেছে, আর্টস কমার্স খেলতেছে, এটা বলে ইন্ট্রা কলেজ। ইন্ট্রা, হ্যাঁ, উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল। ধরো এখানে আমি আর ফারিয়া আপু দাবা খেলতেছি, তাহলে কি হবে? ইন্টারপার্সোনাল। ইন্টার মানে দুইজন ভিন্ন ব্যক্তি, আর আমি আমার নিজের সাথেই সংগ্রাম করতেছি, ইন্ট্রাপার্সোনাল। আমি আমার নিজের সাথেই কষ্ট পাচ্ছি, ইন্ট্রাপার্সোনাল। তাহলে ব্যক্তির নিজের মধ্যেই যদি কোনো কিছু হয়, প্রতিষ্ঠানের নিজেদের মধ্যে যদি কিছু হয়, তাহলে হচ্ছে ইন্ট্রা, আর ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে হলো হচ্ছে ইন্টার। তাহলে ধরো গতকাল বন্দিবাসলা এবং হচ্ছে ফাহাদ টিউটোরিয়ালের ক্রিকেট ম্যাচ ছিল, তাহলে কি হয়েছিল বলো তো? গতকাল বন্দিবাসলা এবং ফাহাদ টিউটোরিয়ালের ক্রিকেট ম্যাচ ছিল, তাহলে এটা কি বলবো আমরা? যেহেতু ভিন্ন, বিটুইন টু, তাহলে দুইটা যেহেতু, তাহলে কি হবে? ইন্টার। আবার গত মাসে সম্ভবত বন্দিপাঠশালার ভিন্ন দুইটা টিচার্স প্যানেল করে আমরা আমাদের খেলা হয়েছিল। তাহলে এই যে একই প্রতিষ্ঠানের মধ্যে দুইটা টিম, তাহলে হয়ে যাবে ইন্ট্রাপার্সোনাল। বোঝা গেল? তাহলে এখানে বলা হয়েছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, তাহলে কি হবে? উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির নিজের মধ্যেই একটা সংঘাত তৈরি করা, নিজের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি করা বলা হয় ইন্ট্রাপার্সোনাল। আরেকজনের সাথে যখন আমি ঝগড়া লাগবো, তাহলে কি হয়ে যাবে? ইন্টারপার্সোনাল। ওকে, আসো তারপর 30, আই উইল ডু বেটার দ্যান দ্যাট। তোমাদের এই প্যাসেজটা ছিল না, যদিও 25-এ, এটা আগের ব্যাচের বই। হ্যাঁ,
এটা তোমাদের আগের প্যাসেজের বই, এখন আর আসার পসিবিলিটি নাই তেমন, তাও আমরা একটু পড়াই দিচ্ছি। তোমরা এই গল্পটা পড়েছো মনে হয়, তোমরা জানার কথা। আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড। আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট। আমি আজ রাতে কিছুই খাবো না। দিস লাইন্স ফ্রম সমারসেট মমস দ্য লাঞ্চন আর স্পোকেন। এই প্যাসেজের মধ্যে ওই যে নারী ছিল, অর্থাৎ কবিভক্ত যে নারী ছিল, সেই নারী বারবারই বলতো রেস্টুরেন্টে এসে যে না আপনি কিছু অর্ডার দিয়ে না, আমি কিছু খাবো না, আমি তেমন বেশি কিছু খাই না, আমি জাস্ট একটা স্যুপ খাবো, আমি জাস্ট একটু মাশরুম খাবো, এরকম বলে বলে সে অনেকগুলো 7টা সম্ভবত দামি দামি আইটেমের খাবার খেয়ে এই নব্য লেখককে, নব্য কবিকে সে একদম পথে বসাই দিছে। সো এই যে কথাগুলো বলা, মুখে বলতেছে খাই না, আর অন্তরে কথা হচ্ছে, ভিতরে কথা হচ্ছে আমি প্রচুর খাবো প্রচুর খাবো। তাহলে এই যে মুখে একরকম বলা, অন্তরে আরেক রকম থাকা, এরকম দ্বিচারিতাকে, দ্বিমুখিতাকে ইংলিশে একটা প্যাটার্ন বলা হয় আইরনিক্যাল। হ্যাঁ, আইরনি বা আইরনিক্যালি। তাহলে উত্তর কি হবে? আইরনিক্যালি। মুখে এক, অন্তরে আরেক। হ্যাঁ, খেয়াল করো, মুখে এক, অন্তরে আরেক। অন্তরে আরেক জিনিস, বুঝছো, ভিন্ন জিনিস। এইরকম অর্থে আমরা কি ব্যবহার করি? এরকম অর্থ আমি ব্যবহার করছি আইরনিক্যালি বা আইরনি। হ্যাঁ, আইরনি। সেন্টেন্সের প্যাটার্ন এটা আইরনিক্যালি ব্যবহৃত হয়েছে। আইরনি, আইরনিক্যালি। সবাই তো ক্লান্ত, দুপুরে দাওয়াতে, দুপুরবেলা দাওয়াত দিলে হবে? এখন তো রোজার মাস, ইফতারের পরে দাও। ওকে, তারপর আসো। হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেস? ওকে, নিচের লাইনগুলোতে কেমন, এই কথার মধ্যে কোন ধরনের অনুভূতি প্রকাশ পেয়েছে বলো। হ্যাঁ, কোন ধরনের অনুভূতির আমরা প্রকাশ পাই? প্রশ্নটা, বাক্যটা খেয়াল করো। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বোর্ন ফর জয়, যে পাখিটা আনন্দের জন্য জন্ম হয়েছে, সিট ইন আ কেজ অ্যান্ড সিং, সে কিভাবে একটা খাঁচার ভিতর বসে থাকে আর গান গাইতে পারে? যে পাখির জন্ম আনন্দের জন্য, সে কিভাবে খাঁচায় বসে গান গাইতে পারে? অবশ্যই কথাটার মধ্যে কোনো আনন্দ নাই, এটা অত্যন্ত বিষাদ, অত্যন্ত কষ্টের কথা যে আমরা যেই পাখিকে, ধরো যেই শিশুটা ছোটোবেলায় আনন্দ করবে, ঘুরে বেড়াবে, হই হুল্লা করবে, খেলাধুলা করবে, তাকে যখন আমরা ঘরবন্দি করে খালি পড়াই, ওই ছেলের মনে কোনো আনন্দ থাকতে পারে না। তোমরা দেখবা, তোমরা অনেকে অধিক এক্সাইটেড হয়ে, অধিক এডুকেটেড করতে গিয়ে বাচ্চাকে আমরা অনেক সময় ফার্মের মুরগি বলি। ঢাকার শহরে কিন্তু এরকম হয় অনেক সময়। সে আসলে তার যে প্র্যাকটিক্যাল লাইফের যে নলেজ, সেটা তার মধ্যে থাকে না। সে তুমি ধরো বাবার গাড়িতে সে সবসময় চলাচল করে, বাবার গাড়ি ছেড়ে দিলে সে আর চলাচল করতে পারে না। তাকে এত কমফোর্টেবল ওয়েদারে রাখা হয়েছে, সে যদি কোনো একটা বিপদে পড়ে, একটা অ্যাক্সিডেন্টে পড়ে, সে বেঁচে আসতে পারে না, তাদের মৃত্যু হার বেশি হয়। সো এই যে কথাটা, যে যেই পাখির জন্ম হয়েছে আনন্দের জন্য, তাকে যদি খাঁচায় বন্দি রাখে, সে আনন্দে থাকতে পারে না। ব্যাপারটা দুঃখের। তাহলে দুঃখ হলে কী হবে? জয়, কন্টেনমেন্ট, তাহলে হচ্ছে আনন্দ, ও কন্টেনমেন্ট কি সন্তুষ্টি, টেরর মানে হচ্ছে ভয়, গ্রিফ মানে দুঃখ। কথাটা এখানে ভয় বা আতঙ্ক না, কথা হচ্ছে দুঃখের কথা বলা হয়েছে। এখানে ভয় অথবা আতঙ্কের কিছু বলা হয়। উত্তর কী হবে? উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বারের গ্রিফ। আসো তারপরে, দ্য পারসন হু হ্যাজ রাইট টু ভোট ইন এন ইলেকশন। তাহলে একজন ব্যক্তি যার ভোট দেওয়ার অধিকার আছে, তাকে আমি কি বলবো? ভোট দেওয়ার অধিকারকে আমরা কি বলি? ভোট দেওয়ার অধিকার, ভোটার, রাইট? ভোট দেওয়ার অধিকার আমরা কি বলি? ভোটার বলি। যার ভোট দেওয়ার অধিকার আছে, সহজ কথা, হি ইজ আ ভোটার, সে ইজ আ ভোটার, আই এম আ ভোটার, আমি ভোট দিয়েছি, যে এখনো দাগ রয়ে আছে। তাহলে ভোটার বলবো। যার ভোট দেওয়ার অধিকার, সে তো অবজারভার না, যে নির্বাচনকে দেখাশোনা করতে আসে যেই প্রিজাইডিং অফিসাররা, তারা হচ্ছে অবজারভার। তাহলে অবজারভার হবে না। ক্যান্ডিডেট, দেখো ক্যান্ডিডেট দুনিয়ার অনেক কাজের হয়। এটা একটা নির্বাচনের ক্যান্ডিডেট হয়, তারপর হচ্ছে ধরো কোনো জব পরীক্ষার ক্যান্ডিডেট হয়, তোমরা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট তো আর ভোটার না, তাই না? আর এজেন্ট না, এজেন্ট হচ্ছে যে একটা দলের যে লোকরা থাকে, তারা হচ্ছে এজেন্ট। তো উত্তর কী হবে? উত্তর হবে ভোটার। ভোট দিয়ে যে সে ভোটার, এত সহজ প্রশ্ন করলে হবে বলো? ভোট দিয়ে যে সে কী হবে? আবু তালহা কিন্তু লেট করছো আজকে। ওকে, তারপর 33, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ টিমিড? টিমিড শব্দের অ্যান্টোনিম কি বলো? টিমিড, টিমিড শব্দের বিপরীত শব্দ। টিমিড শব্দের অর্থ হচ্ছে, টিমিড শব্দ অর্থ হচ্ছে অত্যন্ত নড়বড়ে, অত্যন্ত নড়বড়ে, হ্যাঁ, অত্যন্ত ভীতু। হ্যাঁ, অত্যন্ত নড়বড়ে অথবা ভীতুকে আমরা বলেছি টিমিড।
টিমিড বা টাইমিড উচ্চারণ করতে পারো তোমরা, টাইমিড অথবা টিমিড। ওকে, তাহলে এটার বিপরীত কোনটা হবে বলো? বিপরীত কি হবে? উইক, তাহলে এটা সিনোনিম হয়ে গেল দুর্বল, দুর্বল। শাই, লাজুক। ডাউটফুল, একদম খুব শঙ্কিত। উত্তর হবে বোল্ড, অত্যন্ত সাহসী, অত্যন্ত সাহসী, অত্যন্ত সাহসী। তাহলে কি হবে? টাইমিডের বিপরীত কি হবে? টাইমিড মানে আমরা বুঝতেছি নরবরে, ভীতু, তারপর হচ্ছে ডারপোক, তাই না? আমরা ডারপোক বলি হিন্দিতে। আর এটার বিপরীত কি হবে? সাহসী, বোল্ড, কারেজাস, তাই না? কারেজাস, সাহসী মানুষ। ওকে, ভোট। তারপর 34, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বা ফর রিজেন্টমেন্ট? রিজেন্টমেন্টের সিনোনিম কি হবে বলো? রিজেন্টমেন্ট, রিজেন্টমেন্টের সিনোনিম আমার মনে খুব একটা জানা নাই। রিজেন্টমেন্ট, তারপর একটু চিন্তা করো কি হয় রিজেন্টমেন্ট। রিজেন্টমেন্ট শব্দের অর্থ সম্ভবত কি হওয়া উচিত? রাগ না? রাগ বা ক্ষোভ হওয়া উচিত না? বলো তো দেখি একটু। আমি একটু দেখি, হ্যাঁ, রিজেন্টমেন্ট শব্দের অর্থ কি একটু, আমি একটু ক্যামব্রিজে দেখি, ক্যামব্রিজ ডিকশনারি। Let me check the word. A feeling of anger. Anger because you have been forced to accept something that you do not like. তার মানে রাগ, রাগ, ক্ষোভ, রাগ, ক্ষোভ। তাহলে সহজ প্রশ্ন উত্তর। তাহলে সিনোনিম চাইছে, তাহলে রাগের সিনোনিম কি? অ্যাঙ্গার। এর থেকে বেশি তো আর কিছু লাগে না। রাগ, 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 রিজেন্টমেন্ট, রাগ। ভালো থাকবেন, আবার দেখা হবে। আবুজার গেফারি জিম, ওকে আবুজার, তোমার জন্য কংগ্রাচুলেশনস, তুমি পরীক্ষা তো ভালো হবে, ঠিক আছে? ওকে, আসো 35, কোয়েশ্চেন নাম্বার 35। ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু। হিয়ার দ্য ওয়ার্ড ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ। ওয়ানকে আমরা কি ধরনের প্রোনাউন বলি? দেখো, ওয়ান, সামওয়ান, তারপর হচ্ছে অল, এনিওয়ান, নান। এই যে প্রোনাউনগুলো দিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায় না, হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না, এদেরকে বলা হয় ইনডেফিনিট, অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তাহলে কি হবে? ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটেড ডেমনস্ট্রেটিভ হবে না। কেউ উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, আসো, আমরা গত ক্লাসে 15টা এমসিকিউ বাকি ছিল, আমরা আজকে সেই ক্লাসগুলো বা সেটগুলো পড়ে ফেলবো। চলো, প্রথম প্রশ্ন, চুজ দ্য রাইট মিনিং অফ দ্য ইডিয়ম হ্যাং ফায়ার। হ্যাং ফায়ার একদমই ইজি কোয়েশ্চেন। হ্যাং ফায়ার শব্দ অর্থ কি বলো তো? হ্যাং ফায়ার, হ্যাং ফায়ার, হ্যাং ফায়ার অর্থ হচ্ছে বিলম্ব করা, বিলম্ব করা বা দেরি করা, বা দেরি করা। তাহলে হ্যাং ফায়ার অর্থ কোনটা যায়? ডিলে, সিজ, হ্যাং অন। হ্যাং অন অর্থ ঝুলিয়ে রাখা, স্টপ, বন্ধ করা। সিজ থামানো, ডিলে মানে হচ্ছে দেরি করা বা বিলম্ব করা। ডিলে, হ্যাং অন মানে কি, সরি, হ্যাং ফায়ার মানে কি? দেরি করা বা ডিলে করা। হ্যাং ফায়ার, ডিলে করা বা দেরি করা। ওকে, হ্যাং ফায়ার, ডিলে করা বা দেরি করা। তারপরে অরফিউজ ইজ রিলেটেড টু। অরফিউজ একটা লিজেন্ডারি ক্যারেক্টার। অরফিউজ একটা লিজেন্ডারি ক্যারেক্টার, লিজেন্ডারি, খেয়াল করো, লিজেন্ডারি ক্যারেক্টার, character of Greek mythology, of Greek mythology। সে গ্রিক যে পৌরাণিক গল্প কাহিনী আছে তার একটা বিখ্যাত চরিত্র। তাহলে বলছে সে কিসের সাথে জড়িত? অরফিউস সে একটা চরিত্র, কিন্তু সে কিসের সাথে জড়িত? গ্রিক মাইথোলজি। সে কিসের সাথে জড়িত? সে গ্রিক মাইথোলজির সাথে জড়িত। তাহলে অরফিউস নামটা আমরা যদি শুনি, তাহলে কিসের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব? লিজেন্ডস। সে তো নিজেই লিজেন্ড, সে তো লিজেন্ডের সাথে জড়িত না, সে মাইথোলজির সাথে জড়িত। তাহলে মাইথোলজির সংক্ষিপ্ত ফর্ম কি? মিথস। মাইথোলজি বা মিথস। অরফিউস নিজে একটা লিজেন্ড, তাহলে লিজেন্ড তো হবে না উত্তর। তাহলে এই লিজেন্ডটা কিসের সাথে জড়িত? সে হচ্ছে মাইথোলজির সাথে জড়িত বা মিথের সাথে জড়িত। আসো, হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন টাইপস অফ কনফ্লিক্ট। আচ্ছা, এটাও তোমাদের টেক্সট বইয়ে নাই সম্ভবত, এটা আগের প্রশ্ন। টাইপস অফ কনফ্লিক্ট 3 রকম। একজন আমেরিকান সাইকোলজিস্ট তিনি 3 রকম কনফ্লিক্ট বলেছেন। তাহলে 3 রকম কনফ্লিক্ট কি? একটা হচ্ছে
একটা আমরা বলি কি, একটাকে বলছি তোমার কি বলে ভ্যালু কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট। একটাকে বলা হয় হচ্ছে পাওয়ার কনফ্লিক্ট, আরেকটাকে বলা হয় হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট। তাহলে তিনটা, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট। এই যে রাশিয়া ইরানে যেটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে একটা পাওয়ার কনফ্লিক্ট, অর্থাৎ সরি ইরান আর হচ্ছে যুক্তরাষ্ট্র যখন মনে করলো যে মিডল ইস্টে আমার কথা সবাই শুনবে, আমার কথা মতো সবাই যেভাবে চলে, যেমন আমেরিকা, কাতার, ওমান, তারপর হচ্ছে ধরো সংযুক্ত আরব আমিরাত, সবাই যেমন আমার কথায় চলে, সৌদি আরব ইনক্লুডিং, তো এখানে একমাত্র রাষ্ট্র যে আমার কথা মতো চলে না, আমার কথায় মাথা নত করে না, সে হচ্ছে ইরান। তাহলে আমার পাওয়ার ইম্পোজ করতে খুব কষ্ট হচ্ছে, এই জায়গাটায় খুব সমস্যা হচ্ছে। যখন আমি ফিলিস্তিনকে মারতে যাচ্ছি, ইরান এসে দাঁড়াচ্ছে বাগড়া হয়ে। সো এই জায়গায় সে পাওয়ারটাকে আরও স্ট্রং করার জন্য, তার ক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য সে কী করছে, সে এই যে ইরানকে এখানে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর তাহলে বলছে নট ইনক্লুডেড, তাহলে কোনটা উত্তর হবে? সেলফ কনফ্লিক্ট। তাহলে সেলফ কনফ্লিক্ট বলতে কিছু নাই, ঠিক আছে, মানে ওই লেখক সেলফ কনফ্লিক্ট বলতে কিছু বলে নাই। ভাইয়া আমার নামটা বলতে কি আপনার কষ্ট হয়? এই সাকিবুল ইসলাম, আমার কষ্ট হয় না। তাহলে তোমার নাম নিলে কি বিশেষত্ব বলো, নাম নিয়ে দিলাম, কষ্ট কেন হবে? ওকে, আসো। A warrior of light dash his word with the people he loves. আচ্ছা, a warrior of light, তাহলে a warrior খেয়াল করো, এটা কোন পার্ট অফ স্পিচ? a warrior of light, সরি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি হবে না, সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে না, এনকারেজ হবে না, কারণ এস বাই এস নাই এই জায়গার মধ্যে, তাই না, মিসিং আছে। হতে পারে থ্রোজ, হতে পারে শেয়ার্স। তাহলে একজন আলো, মানে আ ওয়ারিয়র অফ লাইট বলতে কি বোঝায়, অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি, তাই না, হিজ ওয়ার্ল্ড উইথ দ্য পিপল হি লাভস, সে যাদেরকে ভালোবাসে তাদের সাথে তার পৃথিবীটাকে শেয়ার করে, নাকি তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আ ওয়ারিয়র অফ লাইট এমন ব্যক্তি যে জ্ঞানে গুণে সমৃদ্ধ ব্যক্তি, সে তার প্রিয়জনদের সাথে তার পৃথিবীটা ভাগ করে নেয়, শেয়ার করে নেয়। উত্তর কী হবে? উত্তর শেয়ার্স। তাদেরকে ছুঁড়ে ফেলে এটা উত্তর হবে না, কারণ ভালো মানুষ তার কাছের মানুষকে ছুঁড়ে ফেলে না, তাদেরকে আনন্দ, ভালোবাসা, আদর শেয়ার করে। 40, which one is correct sentence? কোনটা কারেক্ট? the sun is a star, sun is a star, the sun is a star, sun is a star, এটা তো কখনোই হবে না। আচ্ছা খেয়াল করো, পৃথিবীতে একটা জিনিসই আছে, মানে একটাই আছে এরকম জিনিস, কিন্তু আর্টিকেল দা বসে। দ্য সান, তারপর হচ্ছে ধরো দ্য মুন, হ্যাঁ, দ্য স্কাই, দ্য আর্থ, দ্য ইউনিভার্স, একটা যেগুলো যার কোনো বিকল্প নাই, ইউনিক, তার ক্ষেত্রে কি হয়? দা হয়। তাহলে দা ছাড়া বাকিগুলো বাদ দাও, রইল কি? দ্য সান ইজ আ স্টার, দ্য সান ইজ এ স্টার। এখন খেয়াল করো, পৃথিবীতে তারা তো একটা না, শত শত কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন তারা আছে। তাহলে খেয়াল করতে হবে, এরকম যেগুলো কাউন্টেবল জিনিস, গোনা যায়, পৃথিবীতে বিজ্ঞানীরা গুনেছেন এত কোটি তারা আছে, বা ধারণা করেন আর কি, এক্স্যাক্টলি তো গোনা যায় না। সো এরকম কাউন্টেবল জিনিস যদি হয়, একটা বোঝায়, সিঙ্গুলার বোঝায়, তারপর এ বসায়, উত্তর হবে দ্য সান ইজ এ স্টার। এরকম আমরা আরো সেন্টেন্স দেখেছি, দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। ঠিক এই সেন্টেন্সটাকে আমরা যদি চিন্তা করি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর which sentence does not have a misplaced modifier? তাহলে কোনটার মধ্যে কোনো ভুল মডিফায়ার নাই? ভুল মডিফায়ার নাই, দ্যাট মিনস সঠিক মডিফায়ার আছে। বলো কোনটাতে ভুল মডিফায়ার নাই, দ্যাট মিনস সঠিক মডিফায়ার। ওকে, খেয়াল করি, while still a girl, একটা মেয়ে হওয়া সত্ত্বেও, I went to the fair with my father, আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছিলাম। খেয়াল করতে হবে, মডিফায়ার ক্ষেত্রে এখানে যে অবজেক্টটা দিয়ে শেষ হয়েছে আর দ্বিতীয় যে সাবজেক্ট, তারা একই ব্যক্তিকে বোঝাবে। তাহলে মেয়ে ঠিকঠাক আছে কিন্তু মনে হচ্ছে। while still a girl, my father, তাহলে এইখানের অবজেক্ট হচ্ছে গার্ল আর এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। তাহলে বাবা কি কখনো মেয়ে হতে পারে? হতে পারে না, বাবা তো পুরুষ মানুষ, এটা মিসপ্লেসড, এটা তো হবে না। while still a girl, my father, আবারও একই প্রবলেম, এখানে বলেছে মেয়ে, এখানে বলেছে আমার বাবা, তাহলে এই সম্পর্কটা কিন্তু হয় নাই, এটাও ভুল। while still a girl, the fire went
উইথ মাই ফাদার অ্যান্ড মি, না দ্য ফায়ার, দেখো ফায়ার অথবা যদি ফেয়ারও ধরি, হ্যাঁ ফেয়ার যদি ধরি ফেয়ার, তাহলে একটা মেলা তো কখনো মেয়ে হতে পারে না, তাহলে মেলা মেয়ে না, তাহলে একটা মানুষ, এই মেয়ে মানুষটা মেয়ে হতে পারে, তো উত্তর হবে কোনটা? এ নাম্বার। ওয়াইল স্টিল আ গার্ল, একজন মেয়ে হওয়া সত্ত্বেও আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে মেলায় গিয়েছিলাম, উত্তর এ নাম্বার, বেস্ট অপশন এখানে। 42, which one is correctly spelled? হ্যাঁ পার্সোনেল, পার্সোনেল মানে আমরা বলি না আর্মি পার্সোনেল, হ্যাঁ আর্মি পার্সোনেল, পার্সোনেল PERSONNEL, পার্সোনেল PERSONNEL, পার্সোনেল, PERSON এখানে ডাবল এন নাই তাহলে ভুল, PERSONA এটা হবে না, PERSONNEL, পার্সোনেল, এখানে ডাবল এন এ দিচ্ছে, তাহলে উত্তর ভুল, তো উত্তর কোন হবে? উত্তর হবে সি নাম্বার, PERSONNEL, পার্সোনেল, পার্সোনেল। তারপর আসো 43, ইউ হ্যাভ মেড ইউর বেড অ্যান্ড নাও ইউ মে ড্যাশ অন ইট। আচ্ছা, তুমি তোমার বিছানাটা বানিয়েছো এবং তুমি সেখানে এখন শুয়ে পড়তে পারো, বিছানায় শুয়ে পড়া বুঝাইছে, তাহলে মে যেহেতু মোডাল ভার্ব, আমরা জানি কি মোডাল ভার্বের পরবর্তী ভার্বটা সবসময় কি হয়? ভার্বের বেস ফর্মে হয়। মোডাল ভার্বের পরবর্তী ভার্ব কি হয়? ভার্বের বেস ফর্মে হয়। আমরা দুইটা ভার্ব পাই, খেয়াল করো, ভার্বগুলো আমরা ক্লিয়ার করে দিই, V1 V2 V3। লাই দিয়ে যখন, এই লাই শব্দটা দিয়ে যখন মিথ্যা বলা বোঝায়, কি বলা হয়? মিথ্যা বলা। লাই যদি মিথ্যা বলা বোঝায় তাহলে লাইয়ের পাস্ট ফর্ম কি? লাইট, পাস্ট পার্টিসিপল কি? লাইট। ওকে, আসো এবার লাই দিয়ে যখন শোয়া বোঝায়, কোথাও লাই দিয়ে যখন শুয়ে পড়া বা শোয়া, শোয়া বোঝায়, তখন এটার তোমার কি থাকে? পাস্ট ফর্ম হচ্ছে লেই এবং পাস্ট পার্টি হচ্ছে লেইন। ওকে, তার মানে আমার লাগবে ভার্বের বেস ফর্ম। লে আছে V2-তে, লেইন আছে হচ্ছে তোমার V3-তে, লেইট এইটাও কিন্তু V1 না, তাহলে হচ্ছে V1 একটা, এইটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, শুয়ে পড়া। উত্তর কি হবে? উত্তর 1 নাম্বার। লাই হচ্ছে ভার্বের বেস ফর্মে আছে, লাই আছে কিসে? ভার্বের বেস ফর্ম। লে হবে না, লে হচ্ছে V2-তে আছে। ওকে, আসো দ্য সেটিং অফ দ্য মাদার ইন ম্যানভিল, এই প্যাসেজটা কারা কারা পড়েছো বলো? এই প্যাসেজের মধ্যে কোন তোমার ঋতুর কথা বলা হয়েছে? হ্যাঁ, এখানে একটা ঋতুর কথা উল্লেখ করা আছে, বলো তোমরা বলতে পারবে না, এটা তোমাদের কাছে প্রশ্ন, যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা তোমরা এটা পারা উচিত, বলো কোনটা হবে? গুচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের এটা পারা উচিত। এখানে মাদার ইন ম্যানভিল প্যাসেজের মধ্যে কোন ঋতুর নাম উল্লেখ করা আছে? কোন ঋতুর নামটি উল্লেখ করা ছিল? হ্যাঁ বলো, এটা 44 নাম্বার অ্যান্সার, তোমরা করতে হবে, এটা এটা তোমাদের জন্য দিলাম। হুবহু প্যাসেজে বলা আছে কিন্তু ওই ঋতুর নাম অটাম, রাইট। এই তো আমাদেরকে অলরেডি হাবিবুল্লাহ রাব্বি বলে দিচ্ছে অটাম হবে, বাকি হ্যাঁ এটা অটাম। অটাম মানে শরৎ ঋতুর কথা বলা হয়েছে, প্যাসেজে সরাসরি উল্লেখ ছিল শরৎ ঋতুর কথা। Which one of the pairs shows a similar relationship to water and bottle? আচ্ছা, ওয়াটার আর বটলের মধ্যে যে সম্পর্ক, আরেকটা অ্যানালজি, তাহলে এটা কোথায় বলা হয়েছে? দেখো, পানি থাকে কিসের ভিতর? পানি থাকে বোতলের ভিতর, ভিতরে থাকে, তাই ভিতরে থাকে, তাহলে প্রথমটা দ্বিতীয়টার ভিতরে থাকে। বেলুন কি আকাশের ভিতরে থাকে? আকাশের ভিতরে ঢোকে যে বেলুন নাকি? সে তো বায়ুমণ্ডলের নিচে থাকে, তাই না? আচ্ছা, তাহলে হবে না। ডক্টররা কি হাসপাতালের ভিতরে থাকে? কথা সত্য। ব্যাপারটা, জিনিসটা চিন্তা করো, তুমি কাকে কোথায় রাখতেছো? পানিকে বোতলের ভিতরে রাখা হয়, এখানে ভিতরে থাকে শব্দটা মানাবে না, ভিতরে রাখা যায়, ভিতরে রাখা যায়, ভিতরে রাখা যায়, বস্তুবাচক জিনিস। ডাক্তারকে হাসপাতালের ভিতরে রাখা যায়, শুনতে কেমন লাগে না? ডাক্তারকে কোনো প্রাণী বা বস্তু তাকে ভিতরে আটকায় রাখবো না, ডাক্তারকে তো কোথাও আটকায় রাখার জিনিস না, তাই না? শুনতে কেমন যেন লাগে যে। আচ্ছা, পেন ইঙ্ক, কলমকে কালির ভিতরে ঢুকায় রাখা যায় নাকি কালিকে কলমের ভিতরে ঢুকানো যায়? তাহলে উল্টো হয়ে গেছে সম্পর্ক, তাহলে উল্টো হয়ে গেছে। দুধকে কাপের মধ্যে রাখা যায়, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে আমাদের ডি নাম্বার, দুধকে কাপের ভিতরে রাখা যায়, এটা বাস্তবসম্মত উত্তর। তারপর আসো, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, এটা একদম ইজি একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা জানি ক্লজের মধ্যে যদি কোনো জায়গায়, খেয়াল করবা, যেই ক্লজটাকে ইট দিয়ে অ্যান্সার করা যাবে, যেই ক্লজের জায়গায় তুমি কি করবা? ইট বসাইয়া অ্যান্সার করতে পারবা, বা ইট বসালে এটা যৌক্তিক, ওই ক্লজটা হচ্ছে একটা নাউন ক্লজ। খেয়াল করো, হি রিপ্লাইড ইট, সেইটা উত্তর দিল। হ্যাঁ, ইটের জায়গায় যদি একটা দ্যাট যুক্ত ক্লজ হয় বা ডাব্লিউ যুক্ত ক্লজ হয়, খেয়াল করো, একটা
দ্যাট যুক্ত ক্লজ, হ্যাঁ, দ্যাট অথবা ডাব্লিউ যুক্ত ক্লজকে যদি তুমি কি করো, এই ক্লজটাকে তুমি যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারো, খেয়াল করো, যদি ইট বসাইলে দেখো যে না উত্তরটা মোটামুটি মানানসই হচ্ছে, তাহলে ওই ক্লজটা নিঃসন্দেহে একটা নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। উত্তর কি হবে? নাউন ক্লজ। আর আমরা জানি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ক্লজ বসে। ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ক্লজ বসে। তার প্রশ্ন, দ্য ওয়ার্ড ইম্যানসিপেশন, এটা নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থেকে আসছে। ইম্যানসিপেশন মানে কি? স্বাধীনতা বা মুক্তি, মুক্তি অথবা স্বাধীনতা। উত্তর কি হবে? ম্যানিফেস্টেশন, প্রকাশ, লিবারেশন, স্বাধীনতা। সে সহজ জিনিস, লিবারেশন, স্বাধীনতা। A disease that affects a large number of people within a community. আচ্ছা, একটি সম্প্রদায়ের মধ্যে রোগ, একটি সম্প্রদায়ের মধ্যে যদি রোগ ছড়ায়, এটাকে বলা হচ্ছে অ্যাপিডেমিক। রোগ যখন একটা সম্প্রদায়, একটা রাষ্ট্রের মধ্যে থাকে, বা একটা রাষ্ট্র না, ধরো একটা গোষ্ঠী, শুধু কুমিল্লার মধ্যে, শুধু ঢাকার মধ্যে, শুধু একটা গোষ্ঠীর মধ্যে, কিছু মেয়েদের মধ্যে, অল্প বয়সের মেয়েদের মধ্যে, তারপর প্রাপ্তবয়স্ক ছেলেদের মধ্যে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে যদি হয়, এটা বলা হচ্ছে অ্যাপিডেমিক। কি বলি আমরা? অ্যাপিডেমিক। দুইটা ওয়ার্ড মনে রাখো, অ্যাপিডেমিক। আর যদি হ্যাঁ রাষ্ট্র বা পুরো বিশ্বের মধ্যে ছড়ায় যায়, রাষ্ট্র বা বিশ্বের মধ্যে রোগ, রোগ যদি থাকে, তাহলে সেটা কি হবে? সেটা বলছে প্যান্ডেমিক। সেটা আমরা কি বলবো? প্যান্ডেমিক। প্যান্ডেমিক। উত্তর কি হবে? তাহলে বলছে একটা কমিউনিটি, একটা শুধু একটা সম্প্রদায়, তাহলে কি হবে? অ্যাপিডেমিক। উত্তর কি হবে? অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক আর হচ্ছে প্যান্ডেমিক। ওকে, আসো। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাউন্টেন, মাউন্টেনের অ্যাডজেক্টিভ হচ্ছে মাউন্টেইনাস। মাউন্টেইনাস, মাউন্টেইনাস, মাউন্টেইনাস। লাস্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ার্ড ইজ রংলি স্পেলড? এখানে ভুল বানান কোনটা? ভুল বানান হচ্ছে এই যেটা, রিসিট। রিসিট বানানে আই এবং ই এর স্থান পরিবর্তন হয়েছে, RECEIPT। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। সো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে গুচ্ছে যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের সাথে হয়তো আমার শেষ দেখা আজকে। তোমাদের সাথে সেই ঢাবির ফ্রি ক্লাস থেকে শুরু হয়েছে, তোমাদের সাথে আমার দেখা। সেই ফ্রি ক্লাস থেকে ঢাবি খ বিভাগ পরিবর্তন, ফ্রি ক্লাস, প্রাইভেট ব্যাচের ক্লাস, তারপরে ফাইনাল ফাইট, তারপর প্রত্যেকটা ভার্সিটির আগে অ্যানালাইসিস ক্লাস, আর আজকে গুচ্ছের চতুর্থ ক্লাস আমার শেষ হলো। তোমাদের সাথে অন্তত পক্ষে সব মিলিয়ে হয়তো 50টার মতো ক্লাস হয়ে যাবে আমার নিয়েছি। তারপরে তোমাদের রেকর্ড ক্লাস তোমরা পেয়েছো, হ্যাঁ, রেকর্ড ক্লাস আমার একটা প্লেলিস্ট পেয়েছো, সেখানে ছিল প্রায় 15টার মতো ক্লাস। সব মিলিয়ে আমার কাছে মনে হয় দীর্ঘ একটা জার্নি তোমাদের সাথে আমার শেষ হতে যাচ্ছে। সো আমার সাথে জার্নিটা কেমন ছিল এর একটু তোমরা কমেন্টে জানাতে পারো, বা তোমরা চাইলে বন্দি পাঠশালা গ্রুপের মধ্যে জানাইতে পারো, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা গ্রুপে জানাইতে পারো যে এই দীর্ঘ জার্নিটা তোমাদের সাথে প্রায় 6 মাসের জার্নি, এটা কেমন ছিল আসলে। তোমরা কি আমার পছন্দ করেছো, নাকি আমার উপরে তোমাদের ক্ষোভ আছে? শেষ যেহেতু আজকে ক্লাস, ইউ ক্যান শেয়ার এনিথিং। আমার উপরে রাগ, আমার উপরে ক্ষোভ, আমার উপর মন খারাপ, আমাকে যে কোনো কিছু তোমার মনে হলে সেটা তুমি শেয়ার করতে পারো, ঠিক আছে? সো শেষ হচ্ছে জার্নি। আমাদের জন্য দোয়া করবেন বড় বন্ধু। থ্যাংক ইউ। তাহলে অবশ্যই দোয়া করি। অনেক ভালো লাগে আপনার ক্লাস। ইংরেজি আর কোনো ক্লাস হবে না? না, আর কত ক্লাস বলো? ক্লাস তো অনেক নিলাম, প্রচুর ক্লাস নিলাম। আমার জিএসটি লাস্টে আমার 4টা ক্লাস ছিল, আমি 4টাই নিয়ে ফেলছি। সো আজকে কিন্তু শেষ আমার। অনেক ভালো ছিল ভাইয়া। ওকে, সব মিলিয়ে আজকে তোমাদের সাথে আমার জার্নিটা শেষ হচ্ছে। তোমরা দোয়া করি, তোমরা দীর্ঘদিন যারা পরিশ্রম করেছো, তোমরা অনেকেই ভার্সিটি চান্স পেয়ে গেছো, অনেকে চান্স পাও নাই। সো আল্লাহ যেন তোমাদের সৎ যেই চেষ্টাগুলো, সেগুলোকে জন্য তিনি মূল্যায়ন করেন, তোমরা যেন ভালো জায়গায় পৌঁছাইতে পারো, জীবনে সফল হইতে পারো, সেই দোয়া করে অলওয়েজ আল্লাহর কাছে। আর এটাই চাই যে আমার শিক্ষার্থীরা যদি আমি তো ন্যূনতম একজন মানুষ, আমার এত জ্ঞান নাই, আমি যেটুকু পারি এটুকু দেওয়ার ক্ষেত্রে তোমাদের কখনোই কার্পণ্য করি নেই, কম দেই নেই। সো এইটুকু যদি দিয়ে থাকি, তাহলে ভাইয়ের জন্য দোয়া করো, হ্যাঁ, আমার যেন যত ভুল ভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন এবং আমাকে যেন জান্নাত নসিব করেন। ওকে,
সবার কাছে অনেক অনেক ভালোবাসা রেখে অনেক অনেক দোয়া রেখে আজকে শেষ করছি তবে শেষ করছি না। ওই রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে না, যে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সো তোমাদেরকে যেতে না দিতে হলেও তোমরাও চলে যাবা, এটাই প্রকৃতির নিয়ম। আমাকে যেতে না দিলেও আমি চলে যাব। প্রকৃতি আসলে তার নিজ গতিতে চলতে থাকবে। তবে যেখানেই যাও না কেন, যেখানেই আমি চাই না কেন, তোমরা আমার মনের মধ্যে থাকবা। কখনো এসে পরিচয় দিও যে আমরা ঢাবি খ 25 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। একটা পরিচয়, তোমাদেরকে চিনতে আমার এক শব্দই যথেষ্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহর কাছে অনেক দোয়া রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।